প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা পড়ছি আইন আদালত বার লিখিত পূর্ণাঙ্গ নোট। চলছে লিখিত ম্যারাথন ক্লাস। আজকে প্রথমে এসআর অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, সুনির্দিষ্ট প্রতিকার আইন। আমার নোটে যেটা 4 নম্বর আইন হিসেবে আছে, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877। লিখিত পরীক্ষায় আইনের নামটা সঠিকভাবে লিখবেন। অনেক সময় আইনের নাম আপনি কোথায় পাবেন? প্রশ্নের মধ্যেই পেয়ে যাবেন। অতএব অতএব প্রশ্ন দেখে আইনের নামটা সঠিকভাবে লিখবেন, সাল সহ। আইনের নাম লিখতে যে যেন সাল ভুল না হয়। হ্যাঁ, সবকিছু জি ঠিক আছে ভাই? জি স্যার। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের সিলেবাসটা যদি আমরা এক পলক দেখি, কি আছে সিলেবাসে। এই সিলেবাসটা দেখেই তো আমাদেরকে টার্গেট করতে হবে কোন সেকশনের কোন টপিকগুলো পড়বো। প্রথমে স্পেসিফিক রিলিফ হাউ গিভেন, 5 ধারাতে আছে। ছোট প্রশ্ন আসতে পারে। নেচার অফ প্রিভেন্টিভ রিলিফ, রিকভারি অফ পজেশন অফ প্রপার্টি। তো রিকভারি অফ পজেশন অফ প্রপার্টি এটা বড় টপিক। স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট এটা বড় টপিক। এবারকার সবচাইতে গুরুত্বপূর্ণ টপিক আমি মনে করছি এসআর এক থেকে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, চুক্তি বাস্তবায়ন বা বলবৎকরণ। তারপর রেসিশন অফ কন্ট্রাক্ট মানে চুক্তি রদ। তারপর রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, দলিল সংশোধন, ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টস, দলিল বাতিল বা বিলুপ্তি। তারপরে ডিক্লারেটরি শুট বা ডিক্রি 42 ধারে আছে। এছাড়াও ইনজাংশন সংক্রান্ত কিছু বিধান আছে, যেমন টেম্পোরারি অ্যান্ড পারপেচুয়াল ইনজাংশন, হোয়েন সাচ ইনজাংশন আর গ্র্যান্টেড অ্যান্ড হোয়েন রিফিউজড, কখন মঞ্জুর এবং কখন না মঞ্জুর করা হয়, এই বিষয়গুলো। তারপর প্রভিশনস রিলেটিং টু ম্যান্ডেটরি ইনজাংশনস। ঠিক আছে। তো আমার সাজেশন দেওয়া আছে। সাজেশন আমি যে এবার যে যে টপিকটা রেখেছি আপনাদের জন্য, 4টা মাত্র টপিক রেখেছি এবং 4 টপিকের বাইরেও কিন্তু প্রবলেমেটিক প্রশ্ন সেট করা আছে। ড্রাফটিংও কিন্তু এই টপিকের বাইরে আছে। এই টপিক তাহলে কিসের জন্য? টপিক হচ্ছে ছোট প্রশ্ন, বড় বর্ণনামূলক প্রশ্ন, পার্থক্য, তারপর ব্যাখ্যামূলক প্রশ্ন, এই টাইপের প্রশ্নের জন্য এই টপিকগুলো। এবং এই টপিকের বাইরে ড্রাফটিং এর জন্য তো আলাদাই চ্যাপ্টার আছে। এবং প্রবলেমেটিক প্রশ্নের জন্য কোনো টপিক বা সাজেশন নাই। প্রবলেমেটিক প্রশ্ন কোথায় থেকে আসবে এটা বলা দায়, বলা যাবে না। তাই আমার ফাইনাল টাচ থেকে প্রবলেমেটিক প্রশ্নগুলো পড়ে নিতে হবে। অনেক প্রবলেমেটিক প্রশ্ন ফাইনাল টাচ নোটে আলোচনা করা হয়েছে। তাহলে রিকভারি অফ পজেশন অফ ইমুভেবল প্রপার্টি, এটার পসিবিলিটি যতটা, এর চেয়ে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টস এটার পসিবিলিটি সবচেয়ে বেশি আমি এবার মনে করছি। আর আচ্ছা। মাত্র 15 নম্বরের একটি প্রশ্ন আসে এসআর এক থেকে। তার মানে একটি প্রশ্নে একটি কমন দেওয়া কিন্তু সো টাফ, তাই নয় কি? জি জি স্যার। এই কারণে আমি এখানে বেশি পড়াইনি। সিপিসি বা দেওয়ানি কার্যবিধিতে অনেক পড়িয়েছে, অনেক টপিক, যেন 1 আর 2 নম্বর প্রশ্ন কমন পেতে পারেন। আর এখানে যদি কমন নাও পান, 1 আর 2 দিয়ে কাভার হয়ে যাবে। ইনকেস যদি কমন পেয়ে যান চুক্তি প্রবল থেকে, তাহলে উত্তর করে আসতে পারবেন। আর আরজি যদি লিখতে আসে তাহলে এসআর এক থেকে আরজি লিখতে আসবে। এই কারণেই, যেহেতু আপনি আরজি পড়বেন, সাথে এখান থেকে কিছু পড়ে নেওয়া ভালো। আরজির সাথে একটা ছোট বা প্রবলেমেটিক প্রশ্ন অ্যাড করে চলে আসতে পারে। তো আমরা শুরু করি। প্রথমে টপিক 1, রিকভারি অফ পজেশন অফ ইমুভেবল প্রপার্টি। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, যে সম্পত্তি মুভ করা যায় না, এই সম্পত্তির দখল কিভাবে উদ্ধার হবে। সাধারণত প্রতিফলিত ধারা আছে 2টি, 8 ও 9। প্রশ্নগুলো যদি আমরা দেখি, এই 8 নম্বর থেকে শুরু হলো প্রবলেমেটিক প্রশ্ন, আর 1 থেকে 7 পর্যন্ত এখানে আলোচনা করা আছে। আর 8 আর 9 আমরা পড়বো হচ্ছে ফাইনাল টাচ নোটে। জি তো প্রথম প্রশ্ন হচ্ছে, সুনির্দিষ্ট প্রতিকার আইনে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য কি কি বিধান আছে। তার মানে এখানে স্থাবর সম্পত্তি বলে দিচ্ছে, তার মানে 8 আর 9 দুই ধারায় আপনাকে আলোচনা করতে হবে। স্থাবর সম্পত্তির জন্য 8 আর 9 দুইটাই, আর অস্থাবরের জন্য 10 এবং 11, তাই না? জি। তো যদি এইভাবে প্রশ্ন আসে,
তাহলে 10 নম্বরের জন্য চলে আসতে পারে। 8 এবং 9 উভয় ধারায় আলোচনা করতে হবে সেক্ষেত্রে, ঠিক আছে? কি কি বিধান আছে? তাহলে 8 আর 9 যে দুইটা বিধান আছে সেটাই। 8 হচ্ছে সত্যসহ দখল উদ্ধারের মামলা, আর 9 হচ্ছে সত্য বাদে শুধুমাত্র দখলেই ছিলাম, অবৈধভাবে আমাকে বেদখল করা হয়েছে, 6 মাসের মধ্যে মামলা করতে হবে। বিষয়গুলো এরকম। ধারা উল্লেখ করে আলোচনা করুন। হ্যাঁ, লিখিত প্রশ্ন লিখলে ধারা এবং আইন তো উল্লেখ করতে হবে। অথবা কোন ব্যক্তিকে স্থাবর সম্পত্তি হইতে বেদখল করা হইলে উহা পুনরুদ্ধারের জন্য সুনির্দিষ্ট প্রতিকার আইনে কি কি বিধান আছে। বর্তমানে প্রশ্ন আসলে সাধু ভাষায় আসবে না, চলিত করেই আসবে। আর সেম সেম ল্যাঙ্গুয়েজ ইউজ করে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। কম। তার প্রশ্নের ভাষা পরিবর্তন করে আসবে, এত প্লেন প্রশ্ন আসবে না। এগুলো বিগত সালের প্রশ্ন, সাধু ভাষা দেখে বোঝা যাচ্ছে। জি সংশ্লিষ্ট বিধানাবলী বিস্তারিত আলোচনা করুন। তার মানে এই প্রশ্নটা দুই ভাবে আসতে পারে, প্লেন প্রশ্ন হিসাবে, অথবা যদি একটু পরিবর্তন করে পেঁচিয়ে ঘুরিয়ে দেয়। তো আমরা প্রথমেই সূচনা বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সগুলো এভাবে লিখব। আইনের নাম লিখলাম, যে স্যার অ্যাক্টের, এসআর অ্যাক্ট একটি মৌলিক বা তত্ত্বগত আইন বা সাবস্ট্যান্টিয়াল ল। এই লাইনটা প্রশ্নের উত্তরের সাথে যায় না, কোনো দরকারই নাই, কিন্তু লিখলে লিখার মাধুর্য বাড়ে, কারণ এটা বর্ণনামূলক প্রশ্ন। যদি বর্ণনামূলক প্রশ্ন হয় 10 নম্বরের, তাহলে নম্বর বেশি পেতে হলে আপনাকে একটু বাড়তি লিখতেই লিখতে হবে, হবে। তাই না? কারণ না হলে নম্বর ভালো পাওয়া যাবে না। এই কারণেই এগুলো যুক্ত করা হয়েছে। অত্র আইনের বিধান মতে বিজ্ঞ আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে ক্ষতিগ্রস্ত পক্ষকে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে থাকেন, 5 ধারায় যেটা আছে। অত্র আইনের 2য় খণ্ডের প্রথম অধ্যায়ে 8 ও 9 ধারায় সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের বিষয়ে আলোচনা করা হয়েছে। অন্তত 8 আর 9 ধারা উল্লেখ করেন। এই 2য় খণ্ডের প্রথম অধ্যায় এতটুকু উল্লেখ করতে না পারলেও, ঠিক আছে। জি এটা কেন উল্লেখ করেছি, ডিটেল আপনি জানেন এটা বোঝানোর জন্য, ঠিক আছে। আইন জি সম্পর্কে আপনার ডিটেল ধারণা আছে। প্রথমে 8 ধারার বিধান। হ্যাঁ, এই আইনের 8 ধারার বিধান আমরা আলোচনা করবো এখানে। আইন কি রিপিট করার দরকার আছে? না করলেও হবে, জাস্ট 8 ধারার বিধান উল্লেখ করলে হবে। 8 ধারার বিষয় হলো সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। অত্র ধারার বিধান মতে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তি দখলের অধিকারী ব্যক্তির দেওয়ানি কার্যবিধি অনুযায়ী তা নির্ধারিত উপায়ে পুনরুদ্ধার করতে পারে। তাহলে মামলা হবে স্যার একটা 8 ধারায়, কিন্তু প্রসিডিউর, আর্জি কিভাবে দাখিল হবে, কিভাবে সমন দেওয়া হবে, অপরপক্ষ আসলে কি হবে, না আসলে কি হবে, এসে আপোস করলে কি হবে, এই সমস্ত প্রসিডিউরগুলো কোথায় পাবো? দেওয়ানি দেওয়ানি কার্যবিধি। কার্যবিধি, সিপিসিতে। ঠিক আছে, তার মানে এটা মূল আইন। যেমন পেনাল কোডে যদি মামলা হয়, মামলা কিভাবে হবে, কোথায় হবে, সমন কিভাবে যাবে, অ্যারেস্ট হবে না ওয়ারেন্ট, ওয়ারেন্ট দিয়ে অ্যারেস্ট হবে না সমন দিয়ে তাকে ডাকা হবে, জামিন দিবে কি দিবে না, সবকিছুই বলে সিআরপিসি। পেনাল কোড কিছুই বলে না, তাই না? আচ্ছা। তেমনি এছাড়া একটা মূল আইন এবং এর প্রসিডিউরাল ল সিপিসি কে ফলো করে। অত্র, অন্য কথায় বলতে গেলে, যদি কোনো ব্যক্তি দখলভুক্ত কোনো স্থাবর সম্পত্তির দখল হারিয়ে ফেলে, আমি দখলে ছিলাম, আমি দখল হারিয়ে ফেলেছি, এবং এই দখল হারানোর বিষয়টা বৈধভাবে হয়নি, আমি বিক্রয় করিনি, দান করিনি, জোর করে নিয়ে নিয়েছে বা প্রতারণামূলকভাবে নিয়ে নিয়েছে, তবে সে ব্যক্তি দেওয়ানি কার্যবিধির বিধান মোতাবেক তা উদ্ধার করতে পারবে। অত্র ধারাটির বিবেচ্য বিষয়সমূহ নিম্নে আলোকপাত করা হলো। যেহেতু বর্ণনামূলক প্রশ্ন, সেহেতু আপনাকে নিচে যে বর্ণনাগুলো দিতে হবে। আর এতটুকু যতটুকু আলোচনা করলাম, যদি 8 ধারার বিধান সম্পর্কে টিকা লিখতে আসে, এতটুকুই এনাফ। বুঝতে পেরেছেন? জি দখল, এখন আপনি কিভাবে দখলে ছিলেন সেটা বলতে হবে, যে আমি এভাবে দখলে ছিলাম। দখলচ্যুত বা বেদখল, এবং আমি দখলে ছিলাম কবে, কিভাবে বেদখল হয়েছি সেটা বলতে হবে। বেদখল দখলে এই জিনিসগুলো বোঝেন, পড়লে আরো ভালো বুঝতে পারবেন। তারপর সত্য, সত্য মানে মালিকানা। এই ক্ষেত্রে কিন্তু সত্য প্রমাণ করতে হবে, কারণ এটা 8 ধারা, তাই না? এই জি সম্পত্তির মালিক আমি, আমি দখলে ছিলাম, আমার সম্পত্তি আরেকজন নিয়ে নিয়েছে, আমি বেদখল হয়ে গেছি, ঠিক আছে। দেওয়ানি জি আদালতে মোকদ্দমা দায়ের, 8 ধারায় মামলা দায়ের করতে হবে, আরজি দিয়ে, যেটা দেওয়ানি কার্যবিধি অনুসারে। অত্র ধারার মোকদ্দমা দায়েরের তামাদির মেয়াদ কত? এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মামলা করব, তামাদির মেয়াদ না বললে হবে? কোথায় পাবো তামাদির মেয়াদ? লিমিটেশন একটা যাবত। তাহলে দেখেন, আমি পড়ছি এসআর অ্যাক্ট, চলে আসলো সিপিসি, আবার এখন আসছে কোথায়, কি আইন আসছে? লিমিটেশন অ্যাক্ট। তার মানে জি আপনার 3টা আইনের ক্রস কানেকশন হয়ে যাচ্ছে একটা সাবজেক্টের মধ্যে, তাই না? জি প্রথম তফসিলের 142 অনুচ্ছেদ
মতে বেদখলের 12 বছরের মধ্যে এই এসআর অ্যাক্টের 8 ধারার মামলা করতে হয়, তাই না? এই জি 12 বছর 142 8, এটা মনে রাখার সহজ উপায় এখানে লিখে রাখতে পারেন 8 12 142। 8 12 142, এভাবে একটু ফাঁকা রাখেন, 8 12 142, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে মনে রাখার টেকনিক। অত্র ধারার দায়েরকৃত মোকদ্দমার ফলাফল যদি সত্য প্রমাণ করতে পারে বেদখলটা বৈধভাবে হয়নি, বিক্রয় করেনি, দান করেনি, জোর করে হয়েছে বা প্রতারণামূলকভাবে হয়েছে, এটা প্রমাণ করতে পারে, তাহলে মামলায় ডিক্রি পাওয়া যাবে। ডিক্রি অনুসারে বিবাদী যদি আবার দখল ফিরিয়ে না দেয়, তাহলে 21 আদেশের বিধান মতে কি করতে হবে, জারি কার্যক্রমের মাধ্যমে সেটা ফিরে নিতে হবে। ঠিক আছে? তাহলে 8-এর সাথে জি এখানে আবার 21টা কি হয়ে যাবে, অ্যাড হয়ে গেল, তাই না? জি অত্র ধারা মতে প্রাপ্ত ডিক্রির বিরুদ্ধে প্রতিকার। এখন বাদীর পক্ষে কথা বলছি, বিবাদী যদি আমার কাছে আসে, বিবাদীর অধিকার রক্ষার ক্ষেত্রেও তো আমাকে কিছু জানতে হবে, তাই না? কারণ আপনি জি অ্যাডভোকেট হিসেবে বাদী বিবাদী উভয় পক্ষে মামলা আসতে পারে আপনার কাছে, কখনো আসামি, কখনো নালিশকারী, কখনো বাদী, কখনো বিবাদী, তাই না? তো জি 8 ধারায় যদি কোনো ডিক্রি দেওয়া হয়, এই ডিক্রিটা একটা আপিলযোগ্য ডিক্রি। তার মানে এটা বড় মামলা, এর বিরুদ্ধে আপিল চলবে। ঠিক আছে? যেখানে আপিল চলে জি সেখানে রিভিশন চলে না, রিভিউ চলে। তো রিভিউ উল্লেখ না করলেও হবে, কারণ যেখানে আপিল চলে বললে রিভিউটা অটোমেটিক আপিলের মধ্যে আছে। বুঝতে পেরেছেন? আপনি চাইলে জি রিভিউর কথা উল্লেখ করতে পারেন। স্পেসিফিক রিলিফ অ্যাক্টের 9 ধারা বিধান, 8 ধারা বিধান আলোচনা শেষ, এবং 9 ধারার বিধান। তো 9 ধারার বিধানে যেটা বলা হচ্ছে যে আইনগত পন্থা বা বৈধ উপায় ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি সম্পত্তিতে তার কোনো সত্ত্ব থাক বা না থাক, মানে সে মালিক, সত্ত্ব মানে টাইটেল ইংলিশে, এর অপর যদি ইংলিশ বলি তাহলে ওনারশিপ। হ্যাঁ, তো জি ওনারশিপ বা টাইটেল, মালিকানা, এটা থাক আর না থাক, আমি দখলে ছিলাম, আমি দখলে থাকবো। আদালত 9 ধারা বলে যে যিনি দখলে ছিলেন তিনি দখলে থাকবেন। যদি আপনি আপনি সম্পত্তির মালিক হন, তাহলে আপনি নিজে 8 ধারায় মামলা করে তাকে বেদখল করেন। কিন্তু আপনি সম্পত্তির মালিক, অন্য কেউ দখলে আছে, আপনি জোর করে দখল করতে গিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না, মারামারি করবেন না, মানে পেশি শক্তির ব্যবহার যেন না হয়, তাই না? সেটা বলা জি হচ্ছে, এটার উদ্দেশ্য। অত্র ধারা মধ্যে যিনি মোকদ্দমা দায়ের করতে পারবেন, এখানে যার দখল ছিল, তিনি মালিক হোক আর না হোক, তিনি কিন্তু যদি দেখেন যে 6 মাসের মধ্যে দখলটা চলে গেছে, 6 মাসের মধ্যে মামলা করতে পারবে। অত্র ধারার দায়েরকৃত মোকদ্দমার বিবেচ্য বিষয় কি? এখানে নালিশি স্থাবর সম্পত্তি বাদীর দখলে ছিল কিনা এটা দেখা হবে, মানে এটা বিচার্য বিষয়। বাদীর সম্মতি ব্যতীত জোরপূর্বক বেদখল করা হয়েছে কিনা, তার মানে সম্মতি থাকলে তো আর মামলাই করবে না, তাই না? জি প্রথমে সম্মতি ছিল, বিক্রয় করে দিল, দখল দিয়ে দিল, বায়না হলো, পরে যদি আবার মন ফিরিয়ে নেয় সেটা ভিন্ন জিনিস। ফ্যাক্ট বুঝতে হবে। শুধুমাত্র দখল বিবেচ্য, তাই সত্য অনুসন্ধান বা প্রমাণের প্রয়োজন নেই। বিবাদী পক্ষ যদি এসে তার একটা দলিল দেখায় যে এই দলিল দিয়ে আমি কিনেছি, এই দলিল শুনবেই না 9 ধারায়, কারণ এটা সত্য নিয়ে কথা বলার সুযোগই নাই। বুঝতে পেরেছেন? জি সিআরপিসির 145 ধারাতেও কিন্তু একই বক্তব্য। 9 ধারার সাথে সিআরপিসির 145 ধারা একই। সেখানেও সত্য জি নিয়ে কথা বলার সুযোগ নেই, কে দখলে ছিল সে দখলে থাকবে। 9 ধারায় হচ্ছে 6 মাসের মধ্যে মামলা করতে হয়, আর সিআরপিসির 145 ধারায় 2 মাসের মধ্যে 2 মাসের মামলা মধ্যে করলে রেমিডি পাওয়া যায়। ঠিক আছে? জি তাহলে আপনি একই সম্পত্তি নিয়ে 145 ধারাতেও মামলা করতে পারেন সিআরপিসির, আবার এই আইনের 9 ধারাতেও করতে পারেন, আবার 8 ধারাতেও করতে পারেন। ঠিক আছে? একাধিক মামলা করা যাবে, কোনো সমস্যা নেই, রেস জুডিকাটার কোনো এখানে ঝামেলা নাই। তামাদির মেয়াদের মধ্যে মোকদ্দমা আয়নন করা হয়েছে কিনা। তা তামাদির মেয়াদে যদি মোকদ্দমা আয়নন করা না হয়, যেহেতু মূল মামলা আগে তো বাড়িতে হয়ে যাবে, তাই না? 3 ধারা এসে জি তামাদি আইনে 3 ধারা বলবে খারিজ। দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের, এর আগে দেওয়ানি আদালতে মোকদ্দমা দায়ের কত ধারায়, 8 ধারায়, এখানে 9 ধারায়। 17 ধারার মোকদ্দমা দায়ের তামাদির মেয়াদ, ওখানে কথা বললাম 8 12 142, এখানে 3 6 9 লিখে রাখেন। 3 অনুচ্ছেদ, 6 মাস, 9 ধারা, এখানে লিখবেন 3 6 9, মনে রাখার জন্য। ওকে? অত্র ধারায় দায়েরকৃত মোকদ্দমার ফলাফল কি হবে? ফলাফল 9 ধারা যদি ডিক্রি পায় আর যদি দখল ফেরত না দেয়, তাহলে 21 আদেশে এখানেও কি করতে হবে, জারি করতে হবে।
প্রতিকার কি? বিবাদীর কোনো প্রতিকার আছে কিনা প্রাপ্ত ডিক্রি ও আদেশের বিরুদ্ধে। এটা 9 ধারা একটা ছোট মামলা, যেহেতু সত্য দেখা হয় না, তাই ছোট মামলায় আপিলযোগ্য ডিক্রি না। এটার বিরুদ্ধে কি দেওয়া হবে? আপিল করার সুযোগ দেওয়া হবে না। এটা আপিল বা রিভিউ দায়ের করার সুযোগ নাই, বলেই দেয় নো অ্যাপিল অর রিভিশন, লেখা থাকে জি না? শুধু জি মানে নো আপিল আর নো রিভিউ, অ্যাপিল অর শুধু রিভিউ, রিভিশন। নো অ্যাপিল নো রিভিউ এখানে বলা হয়। তাহলে কি করা যাবে? যেখানে আপিল রিভিউ যেতে পারে না সেখানে কি চলে যাবে? রিভিশন চলে রিভিশন। যাবে। তাহলে মোহাম্মদ হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করা যাবে ডিক্রির বিরুদ্ধে। যদি ডিক্রি হয়, এই 9 ধারায় যদি কোনো ডিক্রি দেয় লাস্টের জাজমেন্টের মাধ্যমে, তাহলে ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট বিভাগে। আর যদি কোনো ওই মামলার চলাকালীন কোনো আদেশ দেওয়া হয়, আদেশের বিরুদ্ধে রিভিশন জেলা জজ আদালতেও করা যাবে, অথবা মহামান্য হাইকোর্ট বিভাগেও করা যাবে। সিভিল জজ বা সিনিয়র সিভিল জজ দেওয়া কোনো আদেশের বিরুদ্ধেও মহামান্য হাইকোর্ট বিভাগে যাওয়া যাবে, যে আমি জেলা জজে গেলাম না, আমি ডিরেক্ট চলে গেলাম বড় কোর্টে, এটাও করার বিধান আছে। আপনারা চাইলে সিপিসির 115 ধারা দেখে নিতে পারেন এই বিষয়ে জানার জন্য। সরকার কর্তৃক দখলচ্যুত কোনো ব্যক্তিকে যদি সরকার বেদখল করে ফেলে, এখানে আইনের নামটা বাংলায় আছে, হ্যাঁ, এই আইনের নামটা আপনারা ইংলিশ করে দিবেন। বাংলায় লিখলে ভুল হবে না, সমস্যা নেই, ইংলিশ দিলে আরো স্মার্ট হয় এবং চোখে পড়ে। আপনি 1 পেজ লিখলেন, তার জায়গায় যদি 2-3 বার আইনের নামটা ইংলিশে লেখেন, এটা মোর ভিজিবল। বাংলা লেখার মধ্যে ইংলিশ লেখাটা চোখে পড়বে ভালো, ঠিক আছে? জি এবং আইনের পাশেই তো ধারাটা চোখে পড়বে ওনার, ধারাটা এভাবে বাংলায় দেন। তাহলে 9 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না, কারণ সরকার যার তার সম্পত্তি নিয়ে নিতে পারে, ঠিক আছে? এখন যদি স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট অনুসারে সঠিকভাবে অধিগ্রহণ করা না হয়, যার সম্পত্তি সরকার নিয়ে নিল তাকে যদি ক্ষতিপূরণ দেওয়া না হয়, তার সম্মতি নেওয়া না হয়, তাকে যদি তার কোনো স্থাপনা থাকলে সেটা সরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় দেওয়া না হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা অন্যায় হলো। তখন ক্ষতিপূরণের জন্য মামলা করা যাবে। এবং যদি এই ধরনের কোনো ক্ষতিপূরণ না দিয়েই সরকার যদি নিয়ে নেয়, তাহলে 8 ধারায় সত্ত্ব সহ দখল উদ্ধারের জন্য সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে। তার মানে 8 ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করতে কোনো সমস্যা নেই। আমি সেখানে কিন্তু বলিনি যে সরকারের বিরুদ্ধে মামলা করা যাবে না, এখানেই বলছি যাবে না। যেহেতু এখানে স্পেসিফিক ভাবে বলছি 9 ধারায় মামলা করা যাবে না, এখন বুঝে নিতে হবে তাহলে 8 ধারায় মামলা করা যায়। 9 ধারা ছাড়া যে কোনো ধারায় সরকারের বিরুদ্ধে মামলা করা যায়, এটা মনে রাখবেন। ওকে। আচ্ছা। জি এছাড়া একটা 9 ধারা ছাড়া যতগুলো ধারা আছে এছাড়া একটা মামলা করার বিধান আছে। 12 ধারায় মামলা করা যায়, 8 ধারায় মামলা করা যায়, 31 ধারায় মামলা করা যায় সরকারের বিরুদ্ধে, 42 ধারায় মামলা করা যায়, 35 ধারায় মামলা করা যায়, 39 ধারায় মামলা করা যায়। এছাড়া ইনজাংশন সংক্রান্ত যে ধারাগুলো আছে সেই ধারাগুলোতেও মামলা করা যাবে। বুঝতে পেরেছেন? দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1908-এর 145 ধারায় মামলা, একটু আগে আমি বলছিলাম যে 9 ধারার পাশাপাশি 145 ধারাও মামলা করা যাবে, এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা নেই। আমি ডিরেক্ট বলতে পারছি না যে দোবারা দোষ বা ডাবল জিও পার্টি, কারণ এই এসআর অ্যাক্ট এটা হচ্ছে সিভিল, আর ক্রিমিনাল এটা হচ্ছে সিআরপিসি 145। তাহলে সিভিল ক্রিমিনাল 145, এটা হচ্ছে কোয়াসি সিভিল ম্যাটার্স। তাই এই সম্পত্তি বিষয়ে এখানেও মামলা চলে। তাই এখানে সরাসরি রেস জুডিকাটা বলতে পারছে না, রেস জুডিকাটা এসআর অ্যাক্টের জন্য প্রযোজ্য, কিন্তু সিআরপিসির জন্য রেস জুডিকাটা প্রযোজ্য নয়। আবার আমি ডাবল জিও পার্টি বলতে পারছি না, কারণ ডাবল জিও পার্টি সিআরপিসির জন্য প্রযোজ্য, এসআর অ্যাক্টের জন্য প্রযোজ্য না। বুঝতে বুঝতে পারলেন বিষয়টা? জি জি স্যার। বা একটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি, প্রতিবন্ধকতা নেই। বুঝতে পেরেছেন? মানে বাধা নেই, মানে বাস্তব, এটা বাস্তব জ্ঞান। এই এই অংশ 8 নম্বর পয়েন্ট কি দেওয়া জরুরি? জরুরি না, এটা দিলে আপনি একটা স্মার্টনেস দেখালেন যে আপনি আদালতে যান এবং এগুলো আপনি বোঝেন, এটা বোঝাতে সক্ষম হলেন, এবং এটার জন্য আপনার নম্বর বেড়ে যাবে এবং অন্য প্রশ্নের নম্বরও বেড়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা। জি এটা প্র্যাকটিক্যাল নলেজ ইউজ করা হয়েছে এখানে। তো তাছাড়াও 9 ধারার বিধান মতে দায়েরকৃত মোকদ্দমায় বাদী যদি পরাজিত হয়ে যায়, তাহলে একই বিষয়বস্তু বা স্থাবর সম্পত্তির বিষয় পুনরায় 8 ধারার সত্যের ভিত্তিতে মোকদ্দমাও দায়ের করা যাবে। তার মানে এখানে রেজুডিকাটা বাধা হিসেবে দাঁড় করবে না। বুঝতে পেরেছেন? কি জি কারণে? 9 ধারার যে বিচার্য বিষয় শুধু দখল বেদখল, আর 8 ধারার হচ্ছে সত্য যেহেতু যুক্ত হচ্ছে, তাই মামলার প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে। তাই রেজুডিকাটা এখানে ঝামেলা করে না। বুঝতে পেরেছেন? জি
এরপরে 8 আর 9 ধারার যে পার্থক্য, এতক্ষণ যে আমি যে প্রশ্নটা পড়লাম, এখান থেকে আপনারা আশা করি পার্থক্য আপনারা বের করতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি পড়তে কোনো সমস্যা হয় পার্থক্য আমাকে মেসেজ করবেন, আমি উত্তর দিয়ে দেবো। এই যে এতক্ষণ পড়লাম যার মধ্যে পার্থক্য একটা নতুন অ্যাড করেছি, যেটা 1 নম্বর প্রশ্নের মধ্যে নাই, কোর্ট ফি। কোর্ট ফিটা কিন্তু এসআর একটা বলা থাকে না, কোর্ট ফি অ্যাক্ট অনুসারে আমরা পাই। তো এটা রিলিভেন্ট প্রশ্ন, যেহেতু এমসিকিউ প্রশ্ন আসে, আসে না কোর্ট ফি কত, জি তাই আপনি কোর্ট ফি রিলেটেড যদি একটা পয়েন্ট দিয়ে দেন, এটা একটা স্মার্টনেস, এবং আপনি আদালতে যান এগুলো জানেন, এটা একটা বোঝানো হলো। 8 ধারার বিধান অনুসারে মোকদ্দমা দায়ের করতে নালিশি সম্পত্তির মূল্য অনুসারে অর্থাৎ অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি প্রদান করতে হয়। আর 9 ধারার ক্ষেত্রে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফির অর্ধেক প্রদান করতে অর্ধেক। হয়, 50%। কারণ এখানে বিবেচ্য বিষয় একটা, জাস্ট দখল বেদখল, আর ওখানে সত্য অ্যাড হচ্ছে, তাই পূর্ণ, বুঝতে পেরেছেন? মানে বিচার্য জি বিষয় ডাবল হয়ে গেল না সেখানে। 8 ধারায় জি পরিশ্রম স্যার। বেশি আদালতের, তাই কোর্ট ফি বেশি। কোর্ট ফিটা কোথায় চলে যায়? সরকারের কোষাগারে চলে যায়। আর বিচারকরা কোথা থেকে টাকা পাবে? সরকারি কোষাগার থেকে, বুঝতে জি পেরেছেন? যে বিচার যে জি করে দিচ্ছে এটা তো ফ্রি করে দিবে না, এটার জন্য মূল্য দিতে হবে, এইটাই হচ্ছে কোর্ট ফি। আর আমরা যারা অ্যাডভোকেটরা কাজ করি তারা তো আলাদা কোর্ট ফি, আলাদা, তারা তো ফি নিই, অ্যাডভোকেট ফি নিই, সেটা ভিন্ন ওটা জিনিস। পারিশ্রমিক, জি ওটা পারিশ্রমিক অ্যাডভোকেট সেটা, পারিশ্রমিক। সেটা জি পারিশ্রমিক আমরা নেই, সম্মানই নেই। রেজ জুডিকাটা নীতির প্রয়োগ, এই যে একটু আগে আমি বললাম যে 8 আর 9-এর ক্ষেত্রে, 8 ধারায় করে 9 ধারায় করা যায় সরকার বিরুদ্ধে মোকদ্দমা, 8 ধারায় এটা তো দিতেই হবে, এটা তো দেওয়া কি ফরজ। 8 ধারায় করা যায়, 9 ধারায় করা যায় না। আমরা তো অলরেডি 1 নম্বর প্রশ্নে পেয়ে গেছি, যেহেতু দুইটা ধারা পাশাপাশি আলোচনা করেছি, তো পার্থক্যর মোটামুটি হয়ে গেছে অনেকটা, তাই না? জি এবার 9 ধারা আওতায় রুজুকৃত মামলার কোন ক্ষেত্রে 9 ধারায় মামলা করা যায়, অলরেডি 1 নম্বর প্রশ্নের মধ্যে আছে যে দখলচ্যুত হয়েছে, বেদক জোর করে করা হয়েছে, ঠিক আছে, বেআইনি ভাবে করা হয়েছে, তামাদির মধ্যে মামলা করা হয়েছে, এই ধরনের ক্ষেত্রে 9 ধারায় মামলা করা যায়। 9 ধারায় মামলা করার সুবিধা কি? 9 ধারায় মামলা করার মূল সুবিধা হচ্ছে কোর্ট ফি কম, অর্ধেক, এবং 6 মাসের মধ্যে করতে পারলে সত্য প্রমাণ করার দরকার হয় না, তার মানে মামলা দ্রুত নিষ্পত্তি হয়, তাই নয় কি? জি তাছাড়া পড়ে নেবেন, কার বিরুদ্ধে মামলা করা যায় না? সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না, ঠিক আছে, এটা মূল কথা, আমরা অলরেডি পড়ে ফেলেছি। প্রতিকার কি? ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না, রিভিউ চলে না, রিভিশন চলে, এটাও পড়ে ফেলেছি আমরা 1 নম্বর প্রশ্নের মধ্যেই। সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির খাস দখল উদ্ধারের মোকদ্দমায় কোন কোন বিষয়গুলো প্রমাণ করতে হয়? আচ্ছা, এখানে খাস, জি স্যার। খাস দেওয়ার পরে এখানে এখানে নয় কাজ ধারা আছে। বলেছে, এটা কিন্তু 8 ধারা হবে, বুঝতে পেরেছেন? জি স্যার, এটা মানে জিজ্ঞেস করতাম আর কি, এখানে 8 ধারা। হ্যাঁ, এখানে এখানে 8 ধারা হবে। খাস বলতে আমার কনফিউশন ছিল, এখানে আপনারা 8 ধারা করবে, এবং 8 ধারা যে সত্যগুলো 1 নম্বর প্রশ্নের মধ্যে পড়লাম সেটা দিয়ে দিবেন, ঠিক আছে? জি এই খাস শব্দ ব্যবহার করে প্রশ্ন আসবেই না, এটা খুবই কনফিউশন আছে বাস্তবেও। এরপরে বিচার, এই যে প্রবলেমেটিক প্রশ্নগুলো আমরা ফাইনাল টাচ নোটে দেখবো, ঠিক আছে? এই সেম সেম প্রশ্ন কিন্তু ফাইনাল টাচে আছে, তাই না? জি স্যার। এবার টপিক 2, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্টস, চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন, ঠিক আছে? তাহলে এবার এইটা একটু গুরুত্বপূর্ণ মনে হচ্ছে স্যার, এই আমার টপিকটা, কাছে তাই তো? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা দেখা যাক। তো এখানে দেখেন আমরা এই 7 নম্বর পর্যন্ত এখানে আলোচনা করব, বাকিগুলো প্রবলেমেটিক গুলো ফাইনাল টাচে। সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য চুক্তিসমূহ, প্রশ্ন কি করেছে? এসআর অ্যাক্টের বিধান অনুসারে কোন চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য বা বলবৎ করা যায়? কত, কততে আছে? 12 ধারায় আছে, তাই না? 12 ধারায় জি 4 প্রকার চুক্তি, যেগুলো ট্রাস্টের অন্তর্ভুক্ত, ট্রাস্ট রিলেটেড যে কোনো চুক্তি 12 ক অনুসারে কি করা যায়? জিম্মা, ঠিক আছে, জিম্মা সংক্রান্ত উদাহরণও দেওয়া আছে। প্রশ্ন যদি বড়, মানে বড় আসে, মানে বেশি নম্বরে আসে, উদাহরণ অ্যাড করে দিবেন, আর যদি বেশি নম্বরে না আসে, উদাহরণ অ্যাড করার দরকার নেই। ক্ষতির পরিমাণ যখন অনির্ণয়যোগ্য, মানে নির্ণয় করা যায় না, তাই না? দেখেন আমি জি এখানে পয়েন্ট দিয়ে দিয়েছি, পয়েন্ট পড়লে আপনি বুঝতে পারবেন ভিতরে কথা কি লেখা আছে, তাই না? মানে জি স্যার। মানদণ্ড নেই, তাই নির্ণয় করাই যাচ্ছে না। মানদণ্ড না থাকলে নির্ণয় কি করে করবে, তাই না? আপনার যদি দাড়ি না থাকে আপনি মাপবেন কি দিয়ে? সেটাই।
আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত মানে ক্ষতিপূরণ পাওয়া যাবে কিন্তু বেশি না। আমি বাদী বলছে যে ঠিক আছে আমাকে ক্ষতিপূরণ দেন 10 লাখ টাকা, বিবাদী বলছে 1 লাখ টাকা দিব, কোথায় 1 লাখ কোথায় 10 লাখ? অপর্যাপ্ত না এটা? জি। এটা গয়ে বলছে। এরপরে 12-র ঘয়ে বলছে যে আর্থিক ক্ষতিপূরণ প্রাপ্তির সম্ভাবনা নেই, মানে 1 টাকাও দিবে না। চাইলাম আমি যে ঠিক আছে আপনি 2 লাখ টাকা দেন, মামলা আমি তুলে নিচ্ছি বা সোলেনামা করে নিচ্ছি, বলে না 1 টাকাও দিব না। বুঝতে পেরেছেন? জি। উদাহরণ সহ দিয়ে দিছি, পড়ে নেবেন। এর আগেও পড়ানো হয়েছে, এখন ম্যারাথন ক্লাস চলছে, দ্রুত আগাবো। কোন চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ যোগ্য নয়? সাধারণত 21 ধারায় 8 প্রকার চুক্তি। 8 ধারায় হচ্ছে, সরি 12 ধারায় হচ্ছে 4 প্রকার, 21 ধারায় তিন আট প্রকার। প্রকার ঠিক আছে। জি। জি। আর্থিক হ্যাঁ, বলুন। ক্ষতিপূরণ পর্যাপ্ত হয়। এর আগে আমরা দেখলাম আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত। আর্থিক ক্ষতিপূরণ অপর্যাপ্ত এর বিপরীত কথা যদি আমরা বলি, তাহলে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত, তাহলে বিপরীত হয়ে গেলে সেটা নিশ্চয়ই কি হবে? বলবৎ যোগ্য নয়। কারণ টাকা জি। দিয়ে যদি সমাধান হয় তাহলে মামলায় যে সম্পত্তি চাচ্ছে ওই সম্পত্তি দেওয়ার দরকার কি? আপনি গম কিনতে গিয়েছেন, গমের কি দিয়েছেন? অ্যাডভান্স টাকা দিয়েছেন, কিন্তু সে গম সঠিক সময় দেয়নি। আপনি বললেন ভাই 5 লাখ টাকা দিয়েছিলাম, 5 লাখ টাকা ফেরত দেন এবং আমি সঠিক সময় গম পাইনি বলে আমাকে আরো 50,000 টাকা জরিমানা দেন। সে যদি দিতে রাজি হয়, আদালত বলবে ঠিক আছে গম আর দিতে হবে না, আপনি 5.5 লাখ টাকা নিয়ে মামলা শেষ করেন। বুঝলেন? জি। কারণ এই গমটা, গম একটা কি বিশেষ জিনিস নয়। তবে হ্যাঁ, পরিস্থিতি সাপেক্ষে যদি গম বিশেষ জিনিস হয়ে যায়, খুব মহামারী যদি চলে আসে, গম পাওয়াই যাচ্ছে না, গমের কেজি হয়ে গেছে 1,000 টাকা, তখন ওই গম দিয়ে আবার ব্যবসা হবে অনেক সময় কি? ওই যে একবার লবণের দাম বৃদ্ধি পেয়ে গেছিল গুজবে, তাই না? জি। জি তো স্যার। যদি এরকম হয় আঠাত্তর তখন, সালের দিকে। তখন ওই জি। পরিস্থিতিতে কিন্তু আবার সেটা বলবৎযোগ্য হতেই পারে যদি রেয়ার আইটেম হয়ে যায়, তাই না? জি। তো পরিস্থিতি বলে দিবে। জটিল ব্যক্তিগত যোগ্যতা বা সংকল্পের উপর নির্ভরশীল চুক্তি, তার মানে এখানে জটিল চুক্তি এবং ব্যক্তিগত যোগ্যতা। একটা ছেলে আরেকটা মেয়ের সাথে প্রেম হয়েছে, প্রেম করার পরে পবিত্র প্রেম, তারা কোনো শারীরিক সম্পর্কে জড়ায়নি। এখন মেয়েটা চাচ্ছে বিয়ে করতে, ছেলেটা বিয়ে করবে না, অথবা মেয়েটা বিয়ে করতে চাচ্ছে না, ছেলেটা বিয়ে করতে চাচ্ছে, প্রেমিকাকে ভুলতে পারছে না। এখন এরকম যদি পরিস্থিতি হয়, আদালতে যদি মামলা করে যে আমাকে বিয়ে করতে হবে, আদালত কখনো একটা মেয়ে বা একটা ছেলেকে চাপ দিতে পারে না যে আপনার এর সাথে সংসার করতে হবে। রিকোয়েস্ট করতে পারে, বোঝাতে পারে। কোনো মামলায় বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ যৌতুকের মামলা করেছে, বা নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে, বা পারিবারিক মামলা হয়েছে, সেক্ষেত্রে তাদেরকে বুঝিয়ে সংসার করানোর জন্য রিকোয়েস্ট করতে পারে, কিন্তু চাপ সৃষ্টি করতে পারে না। একটা ইনজাংশন জারি করতে পারে না যে সংসার করতেই হবে, না করলে সিভিল প্রিজনে থাকতে হবে। বুঝতে পেরেছেন? কারণ জি। কারো মনের উপর কি করা যায় না, চাপ সৃষ্টি করা যায় না। চাপ সৃষ্টি করে লাভ হয় না, জোর করে বিয়ে দিলে সেই সংসার টিকবে? টিকবে না। তো বিয়েটা হচ্ছে ব্যক্তিগত সংকল্প। আবার যোগ্যতা বলতে যে গান গাওয়া, ছবি আঁকা, সাহিত্য রচনা করা, সিনেমায় অভিনয়, ব্যক্তিগত সম্পর্ক। যেমন আমি 2027 সালের শুরুতে যে এমসিকিউ পরীক্ষাটা হবে, মানে নেক্সট এমসিকিউ পরীক্ষা, সেটার জন্য অলরেডি আমার কোর্স শুরু হয়ে গেছে। 20+, 20-22 জন ভর্তি হয়ে গেছে। আমি 2টা ক্লাস নেওয়ার পরে এখন ক্লাসটা নিয়মিত নিতে পারছি না, কারণ লিখিত ব্যাচ নিয়ে ব্যস্ত। আজ আগামীকালকে ক্লাস হওয়ার কথা ছিল, আগামীকালকে আপনাদের ব্যাচের ক্লাস নিব, রুটিন পরিবর্তন করেছে, দেখছেন না? জি তাহলে স্যার। তাদের ক্লাসটা আবার আমি পুশ করে আবার পরের সপ্তাহে নিয়ে গেছি। এবং আমি এখন পর্যন্ত এমসিকিউ নোট দিতে পারিনি। এবং আমার এরকম কি, এখন পর্যন্ত আমার এটা একটা, মানে যদি বলেন যে এটা একটা ব্যাড হ্যাবিট তো ব্যাড হ্যাবিট, যদি বলেন যে এটা গুড হ্যাবিট এটা গুড হ্যাবিট, দুইটাই ব্যাখ্যা আছে। আইনজীবী তো আমরা একটা জিনিসকে দুইভাবে ব্যাখ্যা করতে পারি, বাদী পক্ষে বিবাদী পক্ষে। তো আমি এখন আচ্ছা। পর্যন্ত 1 মাস আগে ক্লাস শুরু করার ঘোষণা দিয়েও কি করতে পারিনি, নোট দিতে পারিনি। এবং প্রতিটা ব্যাচে এরকম হয় শুরুর দিকে। কয়েকটি কারণ আছে, তার মধ্যে যৌক্তিক কারণ হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত স্যাটিসফাইড না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নোট ছাড়ি না। বুঝতে পেরেছেন? আর জি। দ্বিতীয় কারণ হচ্ছে, প্রথম দিকে যদি নোট দিয়ে দিই, পরে যদি পরিবর্তন করার সুযোগ থাকছে না, তখন মনে হয় একটা আক্ষেপ। আর রিটেন ব্যাচ থাকাকালীন ওই নোটটার উপর আমি বেশিক্ষণ কাজও করতে পারছি না। বুঝতে পেরেছেন? এবং আমি নোট আমি নিজেই লিখবো, অন্য কাউকে দিয়ে লিখাবো না, যেন কোয়ালিটি মেনটেন করতে পারে। তো এই সপ্তাহতে নোট কমপ্লিট হয়ে যাবে, কিছু কাজ বাকি আছে। অ্যাটলিস্ট যদি সর্বশেষ পিছিয়ে যায়, শুক্র শনিবারের নোট রেডি হয়ে যাবে।
আর তারপরে তো আগামী শনিবার থেকে আপনাদের মডেল টেস্ট শুরু হচ্ছে, আমার তো চাপ কমে যাবে, তখন ক্লাসের তো আর চাপ থাকবে না, তাই না? জি। আর ম্যারাথন ক্লাস তো আমি আগামী বৃহস্পতি পর্যন্ত আগামী বৃহস্পতিবার পর্যন্ত শেষ হয়ে যাবে। আচ্ছা, আজকে কিন্তু অনেক লোড হবে ক্লাসের, বেশি গল্প না করি। যে চুক্তির শর্তাবলী অনির্ণয়যোগ্য, শর্তই পালন করে এমন চুক্তি লিখেছে, চুক্তির শর্তে কি লেখা আছে বোঝাই যাচ্ছে না বা অস্পষ্ট, সেই ক্ষেত্রে চুক্তি কিভাবে মানে বলবৎ করে দেবে? চুক্তি তো এক্সিকিউশন করাই সম্ভব না। প্রত্যাহারযোগ্য চুক্তি, যে চুক্তি আসলে প্রত্যাহারযোগ্য সেই চুক্তি কি করবে? বলবৎ করে দেবে না আদালত, যে প্রত্যাহারই করে নেন, উড্রে করে নেন। ট্রাস্টি বা জিম্মাদার কর্তৃকৃত চুক্তি, এখন ট্রাস্টি সে কিন্তু সম্পত্তির প্রকৃত মালিক নয়, সে একজন ম্যানেজারের দায়িত্ব পালন করে। এখন আমি ম্যানেজারের দায়িত্ব পালন করে যদি মালিকের সম্পত্তি বিক্রয় করে দিই কারো কাছে, তাহলে সেটা কি সঠিক হলো? সেই চুক্তিটা কি বলবৎযোগ্য হবে? বলবৎযোগ্য হবে না। না। আর মালিক ছাড়া যদি ভিন্ন মানুষের কাছ থেকে যদি আপনি সম্পত্তি কিনেন, তাহলে তো আপনি ঠকে যাবেন, ঠকে যাবেন না? জি। প্রতিনিধি কর্তৃকৃত চুক্তি, ওই ট্রাস্টির মতোই প্রতিনিধি, যাকে যতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বের অতিরিক্ত যদি পালন করে, ঠিক আছে, জি। ম্যানেজার হয়ে কর্মচারী হয়ে যা করার দরকার, যতটুকু ক্ষমতা দিয়েছে তার অতিরিক্ত সে যদি ক্ষমতা ব্যবহার করে, সেক্ষেত্রে কি হবে? ওই চুক্তি বলবৎযোগ্য হবে না। এখানে তিনটা পক্ষ চলে আসবে, একটা মালিক, একটা ম্যানেজার বা প্রতিনিধি, আর একটা হচ্ছে যে সম্পত্তিটা ক্রয় করেছে। তাহলে জি। যে সম্পত্তি ক্রয় করবে, 3 নম্বর পক্ষ, সে কিন্তু ওই ম্যানেজারের বিরুদ্ধে মামলা করবে। আর ম্যানেজার হয়ে যাবে বিবাদী। আর বিবাদীর বিরুদ্ধে, ম্যানেজারের কাছ থেকে। আর এখানে যে মালিক সে তো আবার মুখ বন্ধ করে বসে থাকবে। আর মালিকের বিরুদ্ধে মামলা করে লাভ হবে না, মালিক বলবে আমি তো বিক্রয় করিনি, তুমি আমার ম্যানেজারের কাছ থেকে কিনেছো বা আপনি আমার ম্যানেজারের কাছ থেকে কিনেছেন, তার থেকে বুঝে নেন, সম্পত্তি আমার, আপনি তার কাছে কেন কিনতে গেলেন? তার মানে কমন সেন্স থেকে তো বোঝা যাচ্ছে যে এমন চুক্তি কাজে লাগবে না, তাই না? জি। 3 বছরের অধিককাল ক্রমাগত কাজ করতে হবে, এমন একটা চুক্তি যে চুক্তিটা পালন করতে গেলে টানা 3 বছর কাজ করতে বলা হবে কাকে? বিবাদীকে। তো টানা 3 বছর কাজ যদি করতে বলা হয়, তাহলে এই ধরনের চুক্তি বলবৎ করা যাবে না। বিষয়বস্তু বিলুপ্ত। আমি উদাহরণ দিয়েছিলাম যে কুরবানির ঈদের সময় বলা হলো যে আপনার গরুটা কিনলাম, আপনার বাসাতেই থাক, ঈদের দিন সকাল 8টাতে বা সকাল 7:30টার দিকে পৌঁছাই দিবেন কুরবানির মাঠে, যেখানে আমি কুরবানি দিব গরুটাকে, পশুটাকে বা ছাগলটাকে। এখন এই যে ওই সময়ের আগেই যদি চাঁদ রাতে বা ঈদের যে আগের রাতে যদি মারা যায়, সেক্ষেত্রে কি হবে? ওই বিষয়বস্তু বিলুপ্ত হয়ে গেলে এখন যদি বলা হয় যে আমাকে গরুটা দেন, এখন মরা গরু কি করে দিবে? তবে হ্যাঁ, বিকল্প যদি আরেকটা গরু থাকে, নিশ্চয়ই ওই ঘটনাস্থলে সেটা এক্সচেঞ্জ হয়ে যাবে, তাই না? আর যে গরুর জি। বিক্রেতা সে আরেকটা দিয়ে দেবে, ম্যানেজ করে দেবে, তার নৈতিক দায়িত্ব এটা করা। আর যদি না করে, তাহলে তার বিরুদ্ধে মামলা করে মরা গরু তার পাওয়া যাবে না, তার পরিবর্তে ক্ষতিপূরণ এবং যে টাকা অ্যাডভান্স দিয়েছিল সেটা পাবে, তাই না? সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানের এখতিয়ার বিবেচনামূলক, তার মানে এটা বিবেচনামূলক ক্ষমতা বলে চুক্তি বলবৎ করে আদালত। কত ধারায়? 12 ধারায়। এই কথা কি 22 সঠিক? ধারা। না, 12 ধারায় 22 ধারা। আদালত যে করে, হ্যাঁ 12 ধারায় করে, মানে মামলা হয়তো 12 ধারায়, আচ্ছা। মামলা হয় 12 ধারায়। 12 ধারায় যে চুক্তি প্রবলে মামলা করা হলো, এই মামলা আদালত বিবেচনামূলক ক্ষমতা বলে করে। এই কথাটা সঠিক না আচ্ছা। মিথ্যা, এটা হচ্ছে ব্যাখ্যা করতে বলেছে। এখন এটা 12 ধারার মধ্যে বলা নাই, প্লেন ভাবে বলেছে 12 ধারা 4 প্রকার ক্ষেত্রে কি করবে? বলবৎ আচ্ছা। করবে। এখন এইটা বিবেচনামূলক ক্ষমতা না বাধ্যতামূলক ভাবে করতে হয়, এটা আবার বলা আছে কোথায়? 22 ধারায়। কারণ 12 ধারায় যে মামলা করা হলে এই মামলার পরিণতি কি হবে, সেটা 13, 14, 15, 16, মানে 12 থেকে শুরু করে 30 পর্যন্ত এই প্রতিটা সেকশনই কোনো না কোনো ভাবে প্রভাব সৃষ্টি করতে পারে। বুঝতে পেরেছেন? তো জি। এইখানে এই প্রশ্নের ক্ষেত্রে বিবেচনামূলক কি না সেটা জানা যায় 22 ধারায়, ঠিক আছে? তো 22 ধারায় বলা আচ্ছা। হচ্ছে যে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানের মাধ্যমে প্রতিকার মঞ্জুর করতে আদালত বাধ্য নন। এটি ইচ্ছাধীন ক্ষমতা, যা স্বেচ্ছাচারিতা নয় বরং তা নিখুঁত ও যুক্তিসঙ্গত, বিচার বিভাগীয় মূলনীতি দ্বারা নিয়ন্ত্রিত এবং আপিল আদালতের মাধ্যমে সংশোধনযোগ্য। তবে আদালত বিশেষ ক্ষেত্র বিবেচনায় মোট 3টি ক্ষেত্রে সান্ত্বনামূলক ক্ষতিপূরণ বা সলিটিয়ামের আদেশ দিতে পারেন। এটা হচ্ছে 22 ধারার মূল বক্তব্য। এদের 3টা ক্ষেত্রে সলিটিয়াম দেওয়া হচ্ছে। এই প্রশ্ন যদি 3 নম্বরের জন্য হয়, এতটুকু এনাফ। 3 নম্বরের জন্য আচ্ছা। এতটুকু এনাফ। আর আমি এই 3 প্রকার সলিটিয়াম আলোচনা করতে যাব না। আর যদি এটা 5 বা 6 নম্বর
7 নম্বরের জন্য হয়। তো এই যে সোলিটিয়ামের যে তিনটা ক্ষেত্র আছে, ডিক্রি প্রদান না করার ক্ষেত্রে দুইটি, মানে যখন হুম, বাদীকে অন্যায় সুবিধা প্রদান করে, বাদী খুব চালাকি করেছে আর বিবাদী ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে ডিক্রি প্রদান করবে না। ঠিক আছে, এখানে উদাহরণ দেওয়া আছে। আবার যখন বিবাদী অত্যন্ত ক্লেশে জড়াবে, এটাকে বলা হচ্ছে হার্ডশিপ, সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান করবে না। ঠিক আছে, দুইটা যদি আমরা চিন্তা করতে যাই একই বিষয়, সূক্ষ্ম একটু পার্থক্য আছে। আচ্ছা, যেখানে বাদী অনেক সুবিধা পাবে সেখানেই তো বিবাদীর হার্ডশিপ হবে, তাই না? জি। অনেকটাই কিন্তু কনফিউশন আছে, উদাহরণগুলো দেখবেন কনফিউশন দূর হবে। তবে আমি হলে একটা সেকশন রাখলে হতো, মানে এত মানে সামান্য সূক্ষ্ম অমিলের কারণে দুইটা মানে অংশ করার দরকার না, একটা সেকশনের মধ্যে দুইটা কিন্তু উপধারা হয়েছে। 22 ধারার উপধারা 1, 2, তাই না? এবার উপধারা 3-এ বলা হচ্ছে ডিক্রি প্রদান করার ব্যাপারে বিবেচনামূলক ক্ষমতা, মানে মামলা করলে ডিক্রি পাওয়া যাবে। কখন? যখন বাদী চুক্তি করার ফলে নিজে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু কাজ করে ফেলেছে। বুঝতে পেরেছেন? জি। তখন আদালত বলবে যে ঠিক আছে, যেহেতু কিছু কাজ হয়ে গেছে, চুক্তি বলবৎ করা হোক। বিবাদীকে বলবে যে যেটা কথা ছিল সেটা শোনেন, তাহলে ঝামেলা মিটে গেল, তাই না? স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করার প্রতিকার পেতে হলে কোন কোন শর্ত পূরণ করতে হবে? এ ধরনের মোকদ্দমায় কি কি প্রতিকার বিকল্প হিসেবে প্রার্থনা করা যায়? অথবা প্রশ্নটা আসতে পারে 21A ধারার তাৎপর্য কি? মানে এটা 21A ধারাকে টার্গেট করে বা 21 ক ধারাকে টার্গেট করে প্রশ্ন, কারণ এখানে স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি। তাহলে স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তিটা কিন্তু যদি বায়না হয় তাহলে কি হবে? কি কি করতে হবে? রেজিস্ট্রি করতে হবে না? জি। এই কারণে এই যে শর্তগুলো যে বলা হচ্ছে, স্থাবর সম্পত্তি বলবৎ কখন করা হবে? যখন বায়না করা হয়েছে ওই বায়না চুক্তি এক্সিকিউশন করছে না। আর যদি একেবারে দিয়েই দেয় তখন তো মামলার কোনো বিষয়ই নাই। বুঝতে পেরেছেন? একটু আপনাদের সূক্ষ্ম প্র্যাকটিক্যাল নলেজ দিই। একটা সম্পত্তি কিনতে গিয়ে যদি ডিরেক্ট কিনে ফেলে, রেজিস্ট্রি করে ফেলে, তখন সেটা চুক্তি থাকে না, সেটা হয় দলিল। আচ্ছা। এটা ইনস্ট্রুমেন্ট হয়ে গেল। কিন্তু ওই দলিল করার আগে যদি একটা বায়না করা হয়, সেই বায়নাটা আর দলিল হয় না, সেটা কি হয়ে যায়? চুক্তি। চুক্তি। কারণ সেটার উপর ভিত্তি করে পরে দলিল হবে। জি। বুঝতে পেরেছেন? জি। প্রতিটা চুক্তি এক প্রকার দলিল, কিন্তু কিছুটা পার্থক্য আছে। ইনস্ট্রুমেন্ট চুক্তিকে বলা হবে না। তাহলে কন্ট্রাক্ট অ্যান্ড ইনস্ট্রুমেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে ইনস্ট্রুমেন্ট কোনটা, যেটা রেজিস্ট্রি করা হয়ে গেছে, সেটা মানে ইনস্ট্রুমেন্ট। সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, তো আমরা আলোচনা করছিলাম এসআর অ্যাক্টের থিওরিটিক্যাল কোশ্চেন কমপ্লিট নোট হতে। চলছে ম্যারাথন ক্লাস, লিখিত ম্যারাথন ক্লাস। বলা হচ্ছে যে স্থাবর সম্পত্তির যে চুক্তি, সেইটা বলবৎ করার প্রতিকার পেতে হলে কি কি শর্ত পূরণ করতে হবে সেটা, অর্থাৎ যে বায়না চুক্তি সেইটা 21A ধারা মতে রেজিস্ট্রিকৃত হওয়ার যে বিষয়টা, এই বিষয়গুলো এখানে আসবে। তো আমি বিরতির আগে যেটা বলছিলাম যে বায়না চুক্তিটা হচ্ছে চুক্তি, কারণ সেটা মানে ফুললি এক্সিকিউশন হয় না। কি বিষয়ে? ওই যে সম্পত্তি নিয়ে চুক্তি হচ্ছে, যখন একটা দলিল তৈরি হচ্ছে, সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি হচ্ছে, তখন সেটা পূর্ণাঙ্গ রূপ ধারণ করে, অর্থাৎ যে উদ্দেশ্য সেটা পরিপূর্ণতা লাভ করে, তখন সেটা ইনস্ট্রুমেন্ট বা দলিল হয়ে যায়। তার আগে যতগুলো টেম্পোরারি বেসিসে দলিল তৈরি হবে সবগুলোই চুক্তি হিসাবে ট্রিট করা হবে বা কন্ট্রাক্ট হিসাবে ট্রিট করা হবে। এই হচ্ছে কন্ট্রাক্ট এবং ইনস্ট্রুমেন্টের মধ্যে একটু বেসিক সূক্ষ্ম পার্থক্য। বুঝতে পারলেন? জি। আচ্ছা, তো এই প্রশ্ন আমরা দেখব যে 21 ক-তে কি কি বলা হচ্ছে। 21 ক-তে যেটা বলা হচ্ছে বা 21 এ যেটা বলা হচ্ছে সেটা কিন্তু উত্তর। তাহলে এসআর অ্যাক্টের 21 ধারার বিধান মতে, আমি মুখে যদি এসআর অ্যাক্ট বলছি, আপনারা পরীক্ষার খাতায় পূর্ণ নাম লিখবেন। স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করার প্রতিকার পেতে হলে নিম্নলিখিত দুইটি শর্ত পালন করতে হবে। কি কি? স্থাবর সম্পত্তির লিখিত বিক্রয় চুক্তি নিবন্ধন ব্যতীত কার্যকর করা যাবে না, তার মানে নিবন্ধন করতে হবে অবশ্যই। সেটা লিখিত হতে হবে এবং নিবন্ধন করতে হবে। আচ্ছা, নিবন্ধন বা রেজিস্ট্রি করতে হলে অবশ্যই তো প্রথমে লিখতে হবে, তাই না? অলিখিত জিনিস তো আর রেজিস্ট্রি হয় না, তাই না? জি।
আর নিবন্ধিত হলেও যখন মামলা করতে যাওয়া হবে অপরিশোধিত মূল্য, যেমন 10 লাখ টাকা দিয়ে একটা সম্পত্তি কিনতে যাচ্ছি, 2 লক্ষ টাকা বাইনা দিলাম, তাহলে অবশিষ্ট আছে কত, 8 লক্ষ টাকা। মামলা করার সময় ওই পরিশোধ করে, অর্থাৎ ওই টাকাটা জমা দিয়ে তারপরে মামলা করতে হবে, অপরিশোধিত মূল্যটা। বুঝতে পেরেছেন? তার মানে জি। আপনার এই সম্পত্তি কেনার অ্যাকচুয়াল সামর্থ্য আছে কিনা, টাকা রেডি আছে কিনা সেটা দেখবে আদালত। এখন এখানে একটা পয়েন্ট আছে, এইটা যদি মনে থাকে দিবেন, না হলে না। যদি নম্বর কম থাকে দেওয়ার দরকার নেই, নম্বর বেশি থাকলে দিবেন। কোনটা? এই 2004 সালের 27 নং আইন দ্বারা 21 ধারাটি সংযুক্ত করা হয়, যা 2005 সালের 1 জুলাই হতে কার্যকর। অর্থাৎ 1/7/2005-এর আগের চুক্তির ক্ষেত্রে মোকদ্দমা রুজুর সময় অপরিশোধিত বা অপরিশোধকৃত বিক্রয় মূল্য আদালতে জমা দেওয়ার প্রয়োজন নেই, অর্থাৎ বাকি টাকা দেওয়ার দরকার নাই। এই পুরোটা না লিখলেও সবচেয়ে ইম্পর্টেন্ট যে লাইন এখানকার, সেটা হচ্ছে 2005 সালের 1 জুলাই কার্যকর হয়। 2000, হ্যাঁ, জি। কতটুকু লিখবেন? 21 ধারাটি 2005 সালের 1 জুলাই হতে কার্যকর হয়, এতটুকু লিখলেও কিন্তু এই পুরো লেখাটার সারমর্ম বা মূল গুরুত্বপূর্ণ জায়গাটি চলে আসে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরবর্তী আলোচনায়। কারা চুক্তি সুনির্দিষ্ট ডিক্রি, সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি পাওয়ার অধিকারী, মানে, এবং কারা অধিকারী নয়। তার মানে কারা মামলা করে ডিক্রি পাবে, কারা পাবে না, এটা 23 ধারায় আছে যে 8 প্রকার ব্যক্তি ডিক্রি পাবে এসআর অ্যাক্টের 12 ধারায় মামলা করে। 23 ধারা বলে দিচ্ছে, মানে মামলা করে বাদী ডিক্রি পাবে। 12 নম্বরে কি বলে, কোন ক্ষেত্রে ডিক্রি পাওয়া যাবে, এবং এখানে বলে কারা পাওয়া যাবে, অর্থাৎ ব্যক্তিকে এখানে টার্গেট করছে। আর 12 ধারা হচ্ছে ফ্যাক্টকে টার্গেট করে। ক্ষেত্র। বুঝতে পেরেছেন? ক্ষেত্র। জি। চুক্তির যে কোনো পক্ষ, অর্থাৎ একাধিক পক্ষ থাকলে যে কোনো, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ যে কোনো পক্ষ, চুক্তির যে কোনো পক্ষের প্রধান বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি। আর চুক্তির ভিতরে নেই কিন্তু এর কোনো যদি প্রতিনিধি হয়, একজনের পরিবর্তে আরেকজন যদি হয়, ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি হতে পারে, বিক্রয় করেছে একটা সম্পত্তি, একজন শেয়ার হোল্ডার ছিল, শেয়ারটা তাই সে অন্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি করেছে, তিনি এই চুক্তির একজন অংশীদার হয়ে যাবেন। বিবাহের ব্যাপারে নিষ্পত্তি বা একই পরিবারের সদস্যদের মধ্যকার সন্দেহপূর্ণ অধিকারের আপোষে হিতকর ব্যক্তি। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হয়েছে, তারা অ্যাকচুয়ালি বিবাহিত কিনা, বিবাহ ছাড়াই তারা স্বামী স্ত্রীর রূপে বসবাস করছে কিনা, এটা সম্পর্কে তাদের দুইজনের ভালোর জন্য যিনি কাজ করার চেষ্টা করছেন, তিনিও কিন্তু ডিক্রি করে তাদের পক্ষে মামলা নিতে পারবেন। এটা মূলত ওই কোনো হাজব্যান্ড ওয়াইফের পিতামাতা, হ্যাঁ, অভিভাবকরা এই মামলাগুলো করেন। বাকিগুলো দেখে নেবেন, এগুলা এর আগেও পড়িয়েছি। এই 8 প্রকার ক্ষেত্রে ডিক্রি ব্যক্তি পাবে। আর এই যে নিচের 4 প্রকার ক্ষেত্রে, এই 4 প্রকার ক্ষেত্রে কিন্তু আবার কি পাবে না, মামলা করে লাভ হবে না, চার ডিক্রি প্রকার পাবে না। ব্যক্তি। জি। যিনি চার চুক্তি প্রকার ভঙ্গের ব্যক্তি। জন্য ক্ষতিপূরণ আদায় করতে পারেন না, মানে চুক্তি ভঙ্গ হয়েছে কিন্তু তার ক্ষতিপূরণ পাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে মামলা করে করে ডিক্রি পাওয়ারও সুযোগ নাই। যিনি নিজের চুক্তির প্রয়োজনে শর্ত ভঙ্গ করেছেন, মানে নিজে শর্ত ভঙ্গ করে নিজে আবার চুক্তি পালন চাচ্ছে, তাহলে এটা তো হাস্যকর, তাই না? জি। এটাকে আপনি ইংলিশে লিখতে পারেন, একটা প্র্যাকটিক্যাল নলেজ আছে যে ক্লিন হ্যান্ডে আসেনি। কি বলে? ক্লিন হ্যান্ড, পরিষ্কার হাতে আসেনি। আদালতে দেখবেন যে সিনিয়ররা এই শব্দ ইউজ করে, যে স্যার বাদী তো ক্লিন হ্যান্ডে আসেনি, তাহলে তিনি কিভাবে প্রতিকার পাবেন? যিনি নিজে ইতিমধ্যে প্রতিকার বেছে নিয়েছেন এবং চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ পেয়ে গেছেন, অথবা খেসারত পেয়ে গেছেন, এরকম হতে পারে, তাই না? জি। খেসারত যদি প্রস্তাব করে বিবাদী যে আমি খেসারত দিয়ে দিচ্ছি, মামলা করেন না, তাহলেও মামলা করা যাবে খেসারত দিতে চাইলেও। কিন্তু খেসারত যদি আপনি হাতে নিয়ে নেন, তাহলে আর মামলা করায় লাভ হবে না, কারণ খেসারত হাতে চলে আসলে সেটা ক্ষতিপূরণ হয়ে যায়, তাই না? মানে জি। বিষয়টা তো সেটেল হয়ে গেল। আপনি টাকাও নেবেন আবার ডিক্রি চাচ্ছেন, সেটা তো হয় না। এক জায়গায় তো দুইটা জিনিস পাওয়া যাবে না। যিনি চুক্তির পূর্বে কনফ্লিক্ট হয়। জি। অবগত ছিলেন যে এর বিষয়বস্তু বন্দোবস্ত হয়ে যায়, যেটা সেটেলমেন্ট হয়ে আছে, সেটার নতুন করে চুক্তি করে পাওয়া যাবে না। মানে এখানে ক্রেতা সাবধানতা নীতিটা কাজে লাগবে। আপনি দেখে শুনে কেন কিনেননি, কোন কোন চুক্তি কার কার বিরুদ্ধে সুনির্দিষ্ট
বলবৎ করা যায় এবং কার কার বিরুদ্ধে করা যায় না। এর আগের প্রশ্নটা ছিল বাদী হিসাবে ডিগ্রি পাবে কি পাবে না। এবার যে প্রশ্নটা করা হচ্ছে বিবাদী হিসাবে তার বিরুদ্ধে ডিগ্রি দেওয়া হবে কি হবে না, বুঝতে পেরেছেন? জি। এটা আসে 27 ধারায়। 5 প্রকার ব্যক্তির বিরুদ্ধে চুক্তি সুষ্ঠুভাবে বলবৎ করা যাবে। তার মানে এই 5 প্রকার ব্যক্তি আসলে খারাপ, তাদের বিরুদ্ধে ডিক্রি দিয়ে দেওয়া হোক, এই চুক্তির যে কোনো পক্ষ। আবার ওই যে প্রতিনিধি বা দাবিরত ব্যক্তি যিনি কিনেছেন বা ওয়ারিশ সূত্রে পেয়েছেন, ঠিক আছে, এইগুলো দেখবেন তাহলে হবে বুঝতে। যাদের বিরুদ্ধে চুক্তির সুষ্ঠু কার্য সম্পাদন দেওয়া সম্ভব নয়, এটা 28 ধারায় আছে। এদের বিরুদ্ধে দেওয়া সম্ভব নয়। 3 প্রকার ব্যক্তির বিরুদ্ধে সাধারণত সম্ভব নয়। যেমন প্রতিদান এতই অপর্যাপ্ত যে প্রতারণার দ্বারা বাদী অর্থাৎ ক্রেতা কর্তৃক অন্যায় সুবিধা গ্রহণের পরিস্থিতি সাক্ষ্য হিসেবে দাঁড়ায়। যেমন বাদী কর্তৃক অল্প টাকায় জমি ক্রয়ের অপচেষ্টা। এখন বললো যে ঠিক আছে 1 কোটি টাকায় সম্পত্তি বিক্রয় হবে, এখন ভুল করে একটা শূন্য দেয়নি, দিয়ে 10 লাখ টাকা হয়ে গেছে, কোথায় 1 কোটি কোথায় 10 লাখ, তাই না? তাহলে বাদী কিন্তু জি। চালাকি করছে, দলিল লেখককে দিয়ে এটা করে নিয়েছে হয়তোবা। এরকম যদি হয় তাহলে কিন্তু এই চুক্তি বলবৎ করা যাবে না। কার বিরুদ্ধে? ওই বিবাদীর বিরুদ্ধে, কারণ এখানে বিবাদী সহজ সরল, বিবাদী প্রতারণার শিকার হচ্ছে, বিবাদীর যে সম্পত্তি সেটা বাদী অল্প টাকায় কিনে নেওয়ার চেষ্টা করছিলেন, তাই। বুঝতে পেরেছেন? জি। তার মানে এটা ডিগ্রি দিয়ে দিলে বিবাদী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কারণ এখানে বিবাদী সৎ। বুঝতে পেরেছেন? হুম। যে পক্ষের সম্পাদন কর্তব্য সে পক্ষের সম্মতি গ্রহণের ক্ষেত্রে ভুল বিবরণ প্রদান, যা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত গোপন চক্রান্ত অসদাচরণের মাধ্যমে অর্জিত বা মিথ্যা আশ্বাস প্রদানপূর্বক তা পূর্ণ করা হয়নি, মানে আশ্বাস দিয়েছে কিন্তু পরে আর সেটা করেনি। তো ঠিক আছে, আপনি এটা অল্প টাকায় দেন তো, আপনার এই সম্পত্তিতে আপনি 10 লাখ টাকা বিক্রি করেন, ওই সম্পত্তি আমি 15 লাখ টাকা কিনে নিব, মানে এখন এই মালটা একটু কম দামে দেন, ওই মালটা আমি বেশি দামে কিনবো। বুঝতে পেরেছেন? কোনো জি। জায়গায় যখন কিনতে যান, নতুন একটা জায়গা, যে কোনো প্রোডাক্ট কিনতে যাবেন, একটা পোশাক হোক বা কোনো কিছু বা একটা খাবার, সেই দোকান যদি সে নিয়মিত ব্যবসা করে, বলবেন যে ভাই একটা সম্পর্ক তৈরি করতে দেন, আপনার দোকানে প্রথম আসছে একটু ছাড় দেন। সে চাচ্ছে মনে করেন 5,000, আপনি 4,000 বললেন, 4,000 দিবেই না, এক দামের দোকান, হুম। 1,000 টাকা কম দিবেই না। তো বললেন একটু কম লাভ করেন, এবার কম নেন, এর পরের বার পুষিয়ে নেন, আসতে দেন তো, মানে সম্পর্কটা তৈরি করেন, জি। জি। পরের বার আসবো। এইভাবে কিন্তু কম পাওয়া যায়। এটা কিন্তু একটা বার্গেনিং এর ট্রিক। অর্থাৎ কৌশলে বিবাদের সম্মতি গ্রহণ করা হলে, অর্থাৎ এই যে বিক্রয় করতে রাজি হলো, পরে একটা আশ্বাস দিল, সেক্ষেত্রে উক্ত বিবাদের বিরুদ্ধে চুক্তি সুষ্ঠুভাবে বলবৎ করা যাবে না। এখন দেখা যাচ্ছে যে একটা কম দামে নিল, পরে আর কিনে নিচ্ছে না, বলে ঠিক আছে 1 সপ্তাহ পর আরেকটা বেশি দামে নিচ্ছে, কিন্তু পরে আর আসে না, পরে আর নেয় না, তখন বলে যে না তাহলে এই চুক্তি আমি রাখবো না, বাতিল করে দেবো। তাহলে মামলা করলো যে বিক্রেতা সে। বুঝতে পেরেছেন? জি। এরকম পরিস্থিতি হতে পারে। ভুল তথ্য দ্বারা প্রভাবিত হয়ে যদি হয়, দেখেন মোটামুটি একই কাছের জিনিস, যদি কনসেপ্ট ধরতে পারেন, কমন সেন্স দিয়ে আপনি উত্তর করতে পারবেন। 28 ধারা কিন্তু ভোলা যাবে না। চুক্তি প্রবল কাকে বলে? কম্পেনসেশন কি, সোলেটিয়াম কি, লিকুইডেশন কি? চুক্তি প্রবল অলরেডি আমরা পড়লাম এর আগে। কন্ট্রাক্ট অ্যাক্টের 10 ধারায় চুক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে কন্ট্রাক্টের, ঠিক আছে, এবং 12 থেকে 30 ধারায় এই এসআর অ্যাক্টে বর্ণনা করা হয়েছে চুক্তি প্রবলের বিধানসমূহ। আর 12 ধারায় এই 4 প্রকার চুক্তি প্রবলের কথা বলা হয়েছে। আমরা একটু আগে এই 4 প্রকার তো পড়লাম, তাই না? এটাই জি। হচ্ছে চুক্তি প্রবলের টিকা। এখন এই যে কন্ট্রাক্ট একটা 10 ধারায় যে চুক্তির সংজ্ঞা দেওয়া হয়েছে, এটা লিখলে হলো না লিখলে হলো সমস্যা নাই, কিন্তু 12 ধারাটা উল্লেখ করেন। ক্ষতিপূরণ বা কম্পেনসেশন কাকে বলে? একজন ব্যক্তির ক্ষতি হয়েছে, এর পরিবর্তে ক্ষতিপূরণ সবসময় কি হয়? টাকার বিনিময়ে হয়, তাই না? জি। মোড অফ ট্রানজাকশন হচ্ছে টাকা, টাকা দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। এটা 19 ধারায় আছে। 19 ধারার বিধান মতে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের অতিরিক্ত বা পরিপূরক হিসেবে ক্ষতিপূরণ দাবি করা যায়। মানে আমি চুক্তি বলবৎ চাইলাম, পাশাপাশি ক্ষতিপূরণ চাইলাম, কেন? ইনকেস যদি চুক্তি বলবৎ না হয়, বিকল্প হিসাবে আমি ক্ষতিপূরণটা পেতে পারি, অথবা চুক্তিও পালন হলো,
এবং এই চুক্তি ডিলে হওয়ার কারণে মামলা করলাম, আমার কোর্ট ফি লাগলো, ওকালতনামা লাগলো, উকিল ফি দিতে হলো, সময় নষ্ট হলো। সময় মতো যদি চুক্তি সে পালন করতো, আমার যদি মামলা করা না লাগতো, আমার এই ক্ষতিটা হতো না। তাহলে ডিক্রির পাশাপাশি আমি ওই যে অতিরিক্ত কস্ট বা ক্ষতিপূরণও চাইতে পারি, তাই না? ঠিক। তো আমার আর্জির যে প্রার্থনা অংশে দেখবেন এটা থাকে 2 নম্বর পয়েন্টে। তো এইভাবে চাওয়া যেতে পারে, ইন কেস ডিক্রি না পেলে ক্ষতিপূরণ পাওয়া যাবে, অথবা দুইটাই পাওয়া যাবে, অতিরিক্ত বা পরিপূরক। অতিরিক্ত মানে ডিক্রিও পেলাম, ক্ষতিপূরণ হিসেবে আরো কিছু টাকাও পেলাম, বিবাদী আমাকে ঝামেলায় ফেলানোর জন্য, মামলা করতে বাধ্য করার জন্য। আর পরিপূরক বলতে ডিক্রির পরিবর্তে, বুঝতে পেরেছেন? জি। আদালতের নির্দেশিত পন্থায় ক্ষতিপূরণ নির্ণয়, ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়। ল্যাঙ্গুয়েজ ঠিকই আছে। কোনো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন অনুপযোগী হয়ে পড়লেও এ ধারার ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে বিজ্ঞ আদালত বাধাগ্রস্ত হবেন না। তার মানে কার্য সম্পাদন দেওয়া যাচ্ছে না, ক্ষতিপূরণ দিয়ে দিই। এমনকি বাদী তার আর্জি সংশোধনের মাধ্যমে ক্ষতিপূরণ দাবি করতে পারবে। প্রথম হয়তো বা ক্ষতিপূরণ চাইনি, পরে চাইতে পারে। ঠিক আছে, উদাহরণ দেওয়া আছে, দেখে নেবেন। সান্ত্বনামূলক পুরস্কার বা সলিটিয়াম। সলিটিয়াম যদি আসে, এভাবে লিখবেন, সলিটিয়ামটা কি? যে যা চাইলাম তা পাইলাম না, এখন সান্ত্বনামূলক কোনো কিছু দেওয়া হোক। দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড থার্ড তাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে, বাকি বাচ্চারা মন খারাপ করে বসে আছে, তাদের মন খারাপ করে বসে আছে, তো যারা পার্টিসিপেট করেছে তাদেরকে একটা করে কি দেওয়া হোক, ছোট একটা গিফট দেওয়া হোক, এটা আইন আছে। একটা জি। সান্ত্বনামূলক, যেন সে মন খারাপ না করে, তাই না? জি। তো 22 ধারায় সোলিটিয়াম সম্পর্কে বলা হয়েছে, অলরেডি এটা আমরা আগে পড়েছি। ঠিক আছে, তো এখানে আমরা দুইটি ক্ষেত্রে দেখছি। সোলে- আহ, আপনার সোলিটিয়াম দিবে বাদীকে, আহ, আর একটি ক্ষেত্রে দিবে বিবাদীকে। খেসারত বা লিকুইডেশন কি? খেসারত বা লিকুইডেশন বলছে, বিবাদ যদি বলে যে ভাই আমি তো চুক্তি পালন করতে পারলাম না, আমি নিজে এত টাকা দিচ্ছি, নিজে থেকে যখন প্রস্তাব করে বিবাদী, মানে যে চুক্তি ভঙ্গ করেছে, ক্ষতিগ্রস্ত পক্ষকে কিছু টাকা দিতে সে নিজে থেকেই কি করছে, প্রস্তাব করছে, সেটা হচ্ছে খেসারত বা লিকুইডেশন। চুক্তির ভিতরে খেসারত উল্লেখ করাও থাকতে পারে। খেসারতের কথা যদি উল্লেখ করাও থাকে, বিবাদী দিতেও যদি রাজি হয়, কিন্তু বাদী যদি খেসারত নিতে রাজি না থাকে, সেক্ষেত্রে কিন্তু মামলা করতে পারবে যে আমি খেসারত নিব না, আমি মামলা করে ডিক্রি নিব। চুক্তিতে যে সম্পত্তির কথা বলা হয়েছে অ্যাজ ইট ইজ আমি সেইভাবেই নিব। অর্থাৎ খেসারত মামলা করার ক্ষেত্রে কোনো বাধা না, কিন্তু খেসারত নিয়ে ফেললে আর মামলা করা যাবে না। বুঝতে পেরেছেন? এটা পড়ে নেবেন, মূল বক্তব্য বলে দিলাম। বেশ কিছু প্রবলেমেটিক প্রশ্ন আছে যেগুলো আমরা ফাইনাল টাচ নোটে একটু পরে পড়ব। টপিক 3, রেকটিফিকেশন, রেসিশন অ্যান্ড ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টস। তিনটা পয়েন্ট, মানে তিনটা টপিক, একের মধ্যে তিন, 31 থেকে 41 এবং 42। এখানে আমরা এখন পড়বো হচ্ছে 9 পর্যন্ত, বাকিগুলো ফাইনাল টাচ নোটে। প্রথমে কখন একটি দলিল সংশোধন করা যেতে পারে? মানে দলিল সংশোধন, চুক্তি সংশোধনের ক্ষেত্রসমূহ উদাহরণসহ আলোচনা করুন। একটু আগে আমি বললাম চুক্তি আর দলিল মোটামুটি একই জিনিস। তো চুক্তি সংশোধনের কথা বললেও 31 ধারা। দলিল বা চুক্তি সংশোধনের শর্তসমূহ কি কি, অথবা টিকা যদি আসে দলিল সংশোধন সম্পর্কে, বা রেকটিফিকেশন অফ ডিড বা কন্ট্রাক্ট, একই প্রশ্ন, 31 ধারায় উত্তর করতে হবে। 31 ধারা বিধানে কি বলা হয়েছে? যখন প্রতারণার মাধ্যমে বা পক্ষসমূহের পারস্পরিক ভুলের কারণে কোনো চুক্তি বা লিখিত দলিল পক্ষসমূহের উদ্দেশ্য ব্যক্ত করতে ব্যর্থ হয়, চুক্তিতে কি বলা হয়েছে বোঝাই যাচ্ছে না, সেক্ষেত্রে চুক্তি বা দলিলের যে কোনো পক্ষ বাদী হিসেবে মামলা করে, তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিও মামলা করে চুক্তি বা দলিলটি সংশোধনের প্রার্থনায় মোকদ্দমা দায়ের করতে পারবেন। ওকে, তাহলে শর্ত আমরা দুইটা দেখতে পাচ্ছি, যেটা সংজ্ঞার মধ্যে পাচ্ছি কি, একপাক্ষিক প্রতারণা মানে এক পক্ষ প্রতারণা করলো, অন্য পক্ষ প্রতারণার শিকার হলো, অথবা দ্বিপাক্ষিক ভুল, এখানে কেউ প্রতারণা করেনি, জাস্ট ভুল হয়ে গেছে, সতর্কতার অভাব ছিল। এখানে উদাহরণ দেওয়া হয়েছে, আপনারা পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন। চুক্তি রদ সংক্রান্ত প্রশ্ন এইভাবে আসতে পারে, কখন করা যায়?
উদাহরণ সহ চুক্তি রদের ক্ষেত্রসমূহ আলোচনা করুন, এভাবে প্রশ্ন আসতে পারে। 35 ধারা আলোচনা করতে হবে। 35 ধারার মূল বক্তব্য হচ্ছে লিখিত চুক্তিতে স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো পক্ষ বা ব্যক্তি তার রদ করার প্রার্থনায় মোকদ্দমা করতে পারে। এখানে চুক্তি বা দলিলও বলতে পারে। নিম্নলিখিত ক্ষেত্রসমূহে চুক্তি রদের প্রার্থনায় মোকদ্দমা দায়ের করা যাবে কি কি ক্ষেত্রে? যেখানে চুক্তি বাতিলযোগ্য, বাদী কর্তৃক সমাপনীয় বা অবসানযোগ্য। যেখানে অদৃশ্যমান কারণে চুক্তি অবৈধ ও বাদীর অর্থাৎ রদের প্রার্থনাকারীর চেয়ে বিবাদীকেই বেশি দোষী করে। বিবাদীকে যেহেতু দোষী করছে, তাহলে বাদীর মামলার চুক্তি কি করে দেওয়া যাবে? বাদীর প্রার্থনা মতে চুক্তি রদ করে দেওয়া যাবে, মানে ডিক্রি দেওয়া যাবে। যেখানে বিক্রয় বা ইজারা চুক্তির সুনির্দিষ্ট বলবৎকরণের ডিক্রি প্রদান করা সত্ত্বেও ক্রেতা বা ইজারাদাতা মূল্য পরিশোধে ব্যর্থ হয়, ডিক্রি পেলেও কিন্তু টাকা দিতে পারছে না, সেক্ষেত্রে গৃহীত খাজনা সহ লাভ বিক্রেতা বা ইজারাদাতাকে ফেরত প্রদানের আদেশ সহ চুক্তি রদের প্রার্থনা করা যাবে। অর্থাৎ যে চুক্তির আপনি ডিক্রি পেলেন, কিন্তু সে ডিক্রি মতে যে বিনিময় মূল্য সেটা দিতে পারছেন না, বা আপনার পক্ষের যে শর্ত সেটা পালন করতে পারছেন না, সেক্ষেত্রে ডিক্রি পেয়েও সেটা লাভ হবে না, সেটা বাতিল হয়ে যাবে এবং সেই চুক্তিটাই রদ হয়ে যাবে। এখানে উদাহরণ দিয়ে দেওয়া আছে, পড়লে বুঝতে পারবেন। কে চুক্তি রদ করতে পারে? অর্থাৎ বাদ হিসেবে 35 ধারে কে মামলা করতে পারে? চুক্তির যে কোনো পক্ষ, সত্ত্ববান ব্যক্তি, ওই যে মূল চুক্তির পক্ষ ছিল তার থেকে সম্পত্তি কিনেছে বা সে মারা গেছে, তার ওয়ারিশরা, ক্ষতিগ্রস্ত কোনো তৃতীয় পক্ষ, দুইজনের মধ্যে চুক্তি হয়েছে, তৃতীয় পক্ষ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে মানে ইনডিরেক্টলি, সেক্ষেত্রে সেও মামলা করতে পারবে। মামলা করে সেই চুক্তিটা রদ করে দিতে পারে, যে এই চুক্তি থাকার কারণে আমি ঝামেলায় পড়েছি, চুক্তি আগে রদ করে দিই। চুক্তির পক্ষ নয় কিন্তু চুক্তিতে যে কোনো ভাবে স্বার্থ জড়িত আছে এমন ব্যক্তি, এখন দুই তিনজন চুক্তি করলো কিন্তু চুক্তির পক্ষ আরো করা উচিত ছিল, মানে অনেকটা মিস জয়েন্ডার হয়ে আছে, নন জয়েন্ডার হয়ে আছে, সেক্ষেত্রে ওই নন জয়েন্ডার পক্ষ এসে মামলা করে ডিক্রি নিতে পারবে এবং রদ করে দিতে পারবে। বুঝতে পারলেন? জি। দলিল বাতিল বা বিলুপ্তি বলতে কি বোঝায়, এখানেও ঠিক আকার আসতে পারে। 39 ধারায় বিলুপ্তির কথা বলা হয়েছে। রদ মানে কি? এর আগের দিন আমি বললাম না, রদ মানে ব্রেক করা, থামিয়ে দেওয়া, আপাতত সেটা স্থির থাকবে। যে গাড়ি ব্রেক করা হয়, ব্রেকটা ছেড়ে দিলে কিন্তু এক্সেলারেশনে চাপ দিলে আবার গাড়ি চলতে শুরু করবে। মানে রদকৃত চুক্তি কিন্তু পরবর্তীতে সেটা আবার চালু করা যেতে পারে। বুঝতে পেরেছেন? জি। তার মানে সেটা হচ্ছে অনেকটা টেম্পোরারি বেসিসে, তবে খুব কম ক্ষেত্রে রদকৃত চুক্তি আবার চালু করে, খুব কম ক্ষেত্রেই। তার মানে সেটা সুপ্ত অবস্থায় চলে যায়। আর যদি বিলুপ্ত করা হয়, বাতিল করা হয়, সেটা একেবারে বাতিল হয়ে যায়, সেটা সুপ্ত অবস্থায় থাকে না, পার্মানেন্টলি ডিলিট। বুঝতে পেরেছেন? এধারে কি বলছে? যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে কোনো লিখিত চুক্তি অবৈধ বা বাতিলযোগ্য এবং এমন দলিল তার জন্য গুরুতর ক্ষতির কারণ, তাই এই দলিলটা রাখাই যাবে না, রাখলে তার ঝামেলা হচ্ছে, তবে তিনি দলিল বাতিল বা বাতিলযোগ্য মর্মে ঘোষণার জন্য মোকদ্দমা দায়ের করতে পারেন। এখানে কিন্তু ঘোষণামূলক মোকদ্দমা না, 35 ধারে মোকদ্দমা। কিছু কিছু ক্ষেত্রে 42 ধারায় হবে শুধু ঘোষণামূলক, আবার কিছু কিছু ক্ষেত্রে 39 ধারায় বাতিল মর্মে ঘোষণা। বুঝতে পেরেছেন? জি। উদাহরণ আছে, পড়ে নেবেন। কে দলিল বাতিলের প্রার্থনা বা মোকদ্দমা করতে পারবে এবং করে ডিক্রি পাবে, মানে বাদী কে হতে পারবে? ওই যে কোনো পক্ষ, শর্তবান ব্যক্তি অর্থাৎ ওয়ারিশ বা ক্রয়কৃত অন্য নতুন মালিক, কোনো তৃতীয় পক্ষ বা পক্ষ নয় কিন্তু কোনো স্বার্থ জড়িত আছে। ঠিক আগের প্রশ্ন, মানে রদ রদ এর প্রার্থনা যিনি করতে পারেন তারাই হচ্ছে বাতিলের প্রার্থনা করতে পারেন, সেম উত্তর। কি কি কারণে দলিল বাতিলের প্রার্থনা করা যেতে পারে? কারণ কখন দলিল বাতিলের প্রার্থনা করা যেতে পারে বা আদেশ দিবেন আদালত, এটা 39 ধারায়। যদি লিখিত দলিলটি বাতিল বা বাতিলযোগ্য হয় এবং যদি কোনো বাতিলযোগ্য দলিল ভবিষ্যতে কোনো পক্ষের ক্ষতির কারণ হতে পারে, তখন সেটা কি করতে হবে? বাতিল করে দিতে হবে, তাই না? জি। প্রবলেমেটিক প্রশ্ন, ফাইনাল টাচ নোটে পড়ছি। পার্থক্য, এইটা কিন্তু প্রবলেমেটিক প্রশ্নের মতোই, তারপরে এখানে যদি প্রবলেমেটিক প্রশ্ন হিসেবে আমি ধরিনি, এটা উত্তর করে দিই। রেস্ট্রিক্ট একখানা দলিলের কোনো পক্ষ যদি ওই দলিলটি বাতিল করতে চায়, তবে কোন আইনের বিধান বলে তা
করা যাবে। এই ক্ষেত্রে তিনি কি শুধু দলিলটি ভুয়া এবং তার উপর বাধ্যকর নয় মর্মে প্রতিকার পেতে পারেন, মানে শুধু 42 ধারায় মামলা করলে হবে কি না? এটা নিয়ে কিন্তু মূল ক্লাসে একবার ডিবেট হয়েছিল, অনেকক্ষণ সময় দিয়েছিলাম, মনে পড়ছে? জি স্যার। রেজিস্ট্রিকৃত একখানা দলিলের কোনো পক্ষ যদি ওই দলিল বাতিল করতে চায়, তাহলে তাকে এসআর অ্যাক্টের 39 ধারায় দলিল বাতিলে মামলা করতে হবে, এটাই হচ্ছে মূল বক্তব্য। তিনি শুধুমাত্র দলিলটি ভুয়া এবং তার উপর বাধ্যকর নয় মর্মে 42 ধারায় মামলা করে প্রতিকার পেতে পারবেন। এখন 42 ধারায় কখন করা যাবে? রেজিস্ট্রিকৃত একখানা দলিলের কোনো পক্ষ যদি ওই দলিলটি বাতিল করতে চায়, তবে কোন আইনের কোন বিধান মতে তা করা যাবে? তাহলে এইখানে দেখেন, দলিলের একটা পক্ষ 42 ধারাতেও মামলা করতে পারবে, আবার 39 ধারাতেও মামলা করতে পারবে। 39 ধারাতে মামলা করলে অ্যাড ভলোরম কোর্ট ফি দিতে হয়, হিউজ একটা খরচ হয়। তাই আমরা অনেকটা শর্টকাট ওয়েতে 42 ধারায় মামলা করি। তবে 42 ধারায় মামলা করার কিছু রিস্ক আছে, যখন আমরা প্রবলেমেটিক প্রশ্ন পড়ব তখন আপনারা এই বিষয়টা বুঝতে পারবেন, যে কিছু কিছু ক্ষেত্রে 42 ধারায় মামলা করলে সেই 42 ধারায় মামলাটা ডিক্রি কাজে আসে না, বা ডিক্রি দেও না আদালত, তখন 39 ধারাতেই যেতে হয়। এটা প্রবলেমেটিক প্রশ্ন পড়লে গা বিষয়টা বোঝা যাবে। তবে 42 ধারায় মামলা করা যাবে এবং প্রতিকারও পাওয়া যায়। দলিল বাতিল এবং দলিল সংশোধনের মধ্যে পার্থক্য, ধারাগত পার্থক্য: 31 ধারায় সংশোধন, 39 ধারায় বাতিল, একটু আগে আমরা দেখলাম, ঠিক আছে? জি মামলার কারণ একপাক্ষিক প্রতারণা বা পারস্পরিক ভুল, অলরেডি আমরা এটা পড়ে ফেলেছি, ঠিক আছে? হ্যাঁ, সাইফুল ভাই বলেন। প্লাস 50 স্যার, এই যে 39 ধারা আর 42 ধারার মধ্যে মানে আমার একটা মানে 30 বোঝা যাচ্ছে যে 39 ধারা যে দলিলটা হচ্ছে যে ভুয়া ভুয়া দলিল যদি হয় তাহলে 42 ধারা বাতিলের জন্য মামলা। তো হুম, স্যার এখানে মানে ওটা একটা মানে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে মানে দলিলটা যদি আমার দ্বারা সম্পাদিত না হয় তাহলে তো এটা ভুয়া। অর্থাৎ যে দলিলটা সৃষ্টি করেছে সে হচ্ছে সেটা বাতিলের জন্য 39 ধারায়, হুম, আর যে দলিলটা ভুয়া সেটা হচ্ছে 42 ধারায়। হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি এটা কি গত সত্য স্যার? ক্লাসে এটা বুঝিয়েছিলাম। তবে আমি প্রবলেমেটিক প্রশ্নে যে এটা আর একটু ক্লিয়ার করছি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, দলিল বাতিল, বাতিল এবং বাতিলযোগ্য মামলার গুরুত্ব অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দলিল সংশোধন, আর এটা বেশি গুরুত্বপূর্ণ দলিল একেবারে বাতিল। ক্ষতিপূরণ, ক্ষতিপূরণ পাওয়া যায় না। দলিল সংশোধন করলে আপনার দলিল সংশোধন হচ্ছে, কে ক্ষতিপূরণ দিবে আপনাকে? কেউ দিবে না। দলিল বাতিল করলে ক্ষতিপূরণ পাওয়া যেতে পারে, কারণ দলিল বাতিল হলে একটা পক্ষ বিশাল ক্ষতির সম্মুখীন হতে পারে। দলিল বাতিলকরণের মামলা এবং দলিল অবৈধ ঘোষণা চেয়ে কেবল ঘোষণামূলক মামলা এর পার্থক্যমূলক বৈশিষ্ট্যগুলো কি কি? পার্থমূলক বৈশিষ্ট্য চাইলে পার্থক্য, ঠিক আছে, আপনারা পড়ে নেবেন, সহজ আছে। প্রবলেমেটিক প্রশ্ন ফাইনাল টাচ নোটে পড়ছি। এরপরে ড্রাফটিং আছে। ড্রাফটিং এর জন্য আমরা আলাদা ক্লাসই রেখেছি। এই নোটের 252 পৃষ্ঠায় ড্রাফটিং সংক্রান্ত আলাদা চ্যাপ্টারই আছে, যেটা নাম দিয়েছি মুসাবিদায় মাস্টার। আমার নোটের ড্রাফটিং পড়লে আপনি আসলে মুসাবিদায় মাস্টার হয়ে যাবেন, যদি কোর্টে যাওয়া নাও থাকে। আর কোর্টে গেলে তো আরো ভালো বুঝতে পারবেন। এই মুহূর্তে আপনার চলে যাচ্ছি ফাইনাল টাচ নোটে। ফাইনাল টাচ নোট দেখা যাচ্ছে ভাই? জি, এবার কি আছে স্যার? আমরা কি করছে? দেখছি, আমরা পড়ছি আইন আদালত বাড়ি লিখিত ফাইনাল টাচ নোট হতে চলছে ম্যারাথন ক্লাস। সাবজেক্ট আইন 2, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1897, সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877, সমস্যামূলক প্রশ্নোত্তর শুধু এখানে হবে। আর একটু আগে আমরা শেষ করেছি থিওরিটিক্যাল কোশ্চেনগুলো, তাত্ত্বীয় প্রশ্নগুলো, ঠিক আছে? জি ক, এক খণ্ড জমির মালিক, জমির মালিক মানে স্থাবর সম্পত্তির মালিক, কিন্তু জরিপ কর্মচারীদের ভুলে ওই জমি খ এর নামে রেকর্ড হয়েছে। আচ্ছা, এই রেকর্ড শব্দটা মাথায় রাখবেন। রেকর্ড মানে কি? এস এ রেকর্ড, সিএস রেকর্ড, আর এস রেকর্ড, হ্যাঁ, এইগুলো হচ্ছে রেকর্ড। বা প্রস্তাবিত রেকর্ড, যেটা প্রস্তাবিত খতিয়ান, রেকর্ড, খতিয়ান, পর্চা, ঠিক আছে, একই জিনিস। জি তো যদি রেকর্ড সংশোধন আপনি করতে চান, তাহলে রেকর্ড সংশোধন বলে কোনো মামলা হয় না। সেটা আপনাকে ঘোষণামূলক মামলা করতে হবে, যে এই সম্পত্তির আমি কি সত্ত্ববান।
তো এই সত্যবান যদি আপনি 42 ধারায় মামলা করে পেয়ে যান, সেটাই আপনার রেকর্ড সংশোধনের জন্য কাজে লেগে যাবে। এবং এই আপনার সত্যবানের আপনি মালিক, এটা যদি আপনার দলিল থাকে, রেকর্ডে ভুল করে নাম আসতে পারে, কিন্তু আপনি যে মালিক সেটার জন্য তো দলিল আছে, তার মানে আপনার এই দলিলের মাধ্যমে যখন আপনি ডিক্রি পেয়ে যাবেন আদালতে, তাহলে দলিল প্লাস আদালতের ডিক্রি যখন এক হয়ে যাবে, তখন রেকর্ডে যাই থাক না কেন এটাই আপনার বেশি কার্যকর হবে। বুঝতে পারলেন? জি। এখন কেউ যদি রেকর্ড মূল্যে কোনো সম্পত্তি খারিজ করতে চায় ওয়ারিশন সনদের মাধ্যমে, বাবা মারা গেছে, মা এবং সন্তানেরা মিলে তার সম্পত্তি রেকর্ড করতে, মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিশ সূত্রে কি করে নিচ্ছে, খারিজ করে রেকর্ড খারিজ। করে নিচ্ছে, মানে এটা প্রস্তাবিত খতিয়ান মিউচুয়েশন, মিউটেশন করে নিচ্ছে। তো এই মিউটেশন করতে গিয়ে ওয়ারিশন সনদ দেখবে এবং রেকর্ডে আসলে ওই মৃত ব্যক্তির নাম আছে কিনা সেটা দেখবে। যদি মৃত ব্যক্তির নাম না থাকে, সেক্ষেত্রে কোন সূত্রে তিনি এই সম্পত্তির মালিক সেটা দেখাবে। যদি দলিল থাকে দলিল, অথবা প্রিভিয়াস যে রেকর্ড, এসে রেকর্ডে তার যদি নাম থাকে বা তার বাবার নাম থাকে বা দাদার নাম থাকে, সেক্ষেত্রে সেটা। আর যদি ক্রয় সূত্রে হয় ক্রয় দলিল, এবং আদালতের যে রায়ের কপি, ডিক্রি, সেটা নিয়ে গেলে এসি ল্যান্ড অবশ্যই খারিজ করে দিবে, যদিও এসে রেকর্ডে তার নাম নাই। আমি কি বোঝাতে পারলাম? জি। এখন রেকর্ডের নাম নাই, যার রেকর্ডের নাম আছে সে কি করবে? সে তো আর বসে থাকবে না, সুযোগ তো নিবেই। মানে উড়ে এসে জুড়ে বসা, ভুল করে নাম আসছে, সে দূর দূর দিয়ে, তার সম্পত্তিতে কোনো কি নাই, সত্য নাই, কোনোদিন দখলও করেনি, দেখতে রেকর্ডের নাম আসছে, একটু চেষ্টা করি যদি সম্পত্তিটা পাই, একটা ঝামেলা করি। এবং সেই সুযোগে খ কি করলো, ওই জমি থেকে ক কে বেদখল করছে, মানে বেদখল করেই দিয়েছে। তার মানে রেকর্ড শুধু সংশোধন করলে কি হবে? হবে না, দখলও তো ফেরত পেতে হবে। এবার ক এর প্রতিকার কি? সংশ্লিষ্ট বিধানাবলী উল্লেখপূর্বক যুক্তিসহ আলোচনা করুন। এখানে আপনাকে যেতে হবে হচ্ছে রেকর্ডের, যেহেতু এখানে বিষয় আছে, হ্যাঁ রেকর্ড হয়েছে, সেই সুযোগ নিয়ে খ বেদখল করছে। বেদখল করলে আপনি চাইলে কিন্তু 9 ধারে মামলা করতে পারবেন, তাই না? যেহেতু বেদখল জি। হয়েছে, সত্য এখানে বলা নাই, ক যে এক খণ্ড জমির মালিক সেটা বলা আছে, সরি মালিক বলা আছে। তার মানে 9 ধারে মামলা করতে পারবে, ইভেন 842-এ মামলা করতে পারবে, পারবে না? জি। যেহেতু বেদখল হয়ে গেছে, যদি বেদখল না হতো, শুধু শুধু নয় বা শুধু 8 ধারায় মামলা করেও কিন্তু কাজ হতো। সরি, যদি বেদখল না হতো, তাহলে শুধু 42 ধারায় মামলা করলেও হতো। কথা বুঝতে পেরেছেন? জি। তাহলে মামলা করার পর স্যার কিন্তু এসিল্যান্ডের, যদি বলেন। স্যার কিন্তু যদি 9 ধারায় মামলা করে, তাহলে ওই যে রেকর্ড যে ভুল হয়েছে, মানে তার পরিবর্তে কি হবে স্যার এখানে? আচ্ছা, 9 ধারায় যদি মামলা করে, 9 ধারায় মামলা করলে তো একটা ডিগ্রি পাবে, বেদখল দখল হয়ে গেলে তো তার প্রতিকার তো হয়ে গেল। রেকর্ড ভুল জি। ভুল থেকে যাক, সমস্যা কি? আচ্ছা, তাই হলো। আপনার আপনার জমি ছিল, আপনার বেদখল হয়ে গেছে, আপনি যদি দখল ফেরত পান, রেকর্ডে ভুল থাক, তাতে তো আপনার সমস্যা নেই, আপনার দখল তো ফেরত পেলেন, এটা কি প্রতিকার নয়? বা এই ডিগ্রিটাও তার একসময় দলিল হিসাবে কাজে লাগবে। জি, অবশ্যই। এটা তো তার প্রতিকার। এবং সে জি। দখল, বেদখল হয়েছে, দখল সে ফেরত পেয়েছে, এটা তো তার একটা প্রতিকার। আমি জমির দখল পেয়ে গেছি 9 ধারায় দ্রুত মামলা করে, এটাও তো একটা প্রতিকার। এটা যদিও জি। মানে একটা টেম্পোরারি প্রতিকার, কিন্তু এটাও একটা প্রতিকার। আমি কি বোঝাতে পারলাম? এরপরে প্রশ্ন বলছে, এক ব্যক্তি আপনার কাছে আসলো, আপনি একজন অ্যাডভোকেট, বলছে যে তাকে তার সম্পত্তি থেকে বেদখল করা হয়েছে এবং সে সম্পত্তি পুনরুদ্ধার করতে চান, এবং আপনি 9 ধারায় মামলা করার চেষ্টা করলেন, ঠিক আছে? তাহলে 9 ধারায় মামলা করতে গেলে আপনি কি কি জিনিস জেনে নেবেন, ঠিক আছে? আর জি। বিবাদী লিখিত জবাবে এসে বলছে যে এই সম্পত্তির মালিক আমি। তাহলে 9 ধারায় বিবাদী যদি সম্পত্তির মালিকানা দাবি করে, তাহলে বিবাদীর এই কথা কি কাজে আসবে? না, না, কারণ নয় কারণ সেটা ধারায় তো সত্য শুধু বিবেচ্য নয়। দখল। কারণ বিবাদী বলতে পারে যে না, আমি দখলে ছিলাম, আমি দখলে আছি, বাদী কখনো দখলে ছিল না, এ কথা বলতে পারে বিবাদী। কিন্তু হ্যাঁ, সে যদি দখল স্বীকার করে নাই, আমি জোর করে বেদখল করেছি তাকে এবং এই সম্পত্তির মালিক আমি, দেখেন, তাই আমি বেদখল করেছি, এ কথা বললে বিবাদী হেরে যাবে, মামলা বাদী ডিগ্রি পেয়ে যাবে, ঠিক আছে? থিওরিটিক্যাল যে প্রশ্ন পড়লাম, ওই থিওরিটিক্যাল প্রশ্নের মাধ্যমে এটার উত্তর করা সম্ভব, ঠিক আছে? এবং কি 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 বিষয় জেনে নিব, কি কি বিষয় আমরা, সিভিল মামলার আর্জিতে কি কি বিষয় থাকে এটা আমরা পড়লাম না সিপিসি তে? জি। জি স্যার। নাম ঠিকানা, আদালতে এই এই যা যা লাগবে মামলা করতে, সবকিছু জেনে নেবো। লিস্টটা পড়লে আপনি বুঝতে পারবেন। যে পয়েন্টটা বুঝতে পারবেন না, আপনি আমার স্টুডেন্ট হোক
হন আর না হন, আপনি যদি ইউটিউবে ভিডিও দেখেন তারপরেও মেসেজ করবেন আমার হোয়াটসঅ্যাপে, অথবা ইউটিউবের ভিডিওতে আপনারা কমেন্ট করবেন, আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব যদি কোনো কনফিউশন থাকে। এই পয়েন্টগুলো যেমন পড়ে দিলাম না, ম্যারাথন ক্লাস চলছে, দ্রুত আগাবো, একদিনে একটা সাবজেক্ট শেষ করতে হচ্ছে, যথেষ্ট চাপ, তাই না? জি স্যার। খতে বলছে বিবাদী এসে কি সত্য দাবি করছে, তার কোনো কথা কি কাজে আসবে না, অর্থাৎ বাদী পক্ষে রায় হবে এবং সে মোতাবেক ডিক্রি প্রস্তুত করে বাদীকে প্রতিকার দেওয়া হবে। কেননা 9 ধারায় শুধু পক্ষগণের দখল ও বেদখল বিবেচ্য বিষয়, সত্য বিষয়ে অনুসন্ধান অনুসন্ধান করার সুযোগ নেই। কারণ বিবাদী এসে যে বললো যে মালিক, এই কথা বললে কোনো লাভ হবে না। ঠিক আছে। জি রণেশের সংগ্রহে জয়নুল আবেদিনের একটি ছবি আছে। জয়নুল আবেদিনের একটি ছবি একটা দুষ্প্রাপ্য জিনিস না, একটা রেয়ার আইটেম। জি জি এখন ছবি বিক্রি করতে চাইলো, চুক্তি হলো, বায়না নিল, অ্যাডভান্স নিল, পরে এটা আর বিক্রি করতে চাচ্ছে না, যার কাছে সংগ্রহ আছে শেয়ার সেটা ডেলিভারি দিবে না। তার মানে ক্রেতা এখানে দোষ করছে, তাই বিক্রেতা বাদী হিসেবে মামলা করবে। সরি, এই বিক্রেতা এখানে দোষ করছে, যিনি বিক্রয় করবেন, মানে প্রথম মালিক, যিনি বিক্রি করতে এসে তিনি মামলা করবে। জি যার কাছে ছবিটা আছে সে সে দিচ্ছে না বলে বিবাদী হয়ে যাবে সে। কারণ যিনি ক্রয় করবেন, ক্রেতা, যার জয়নুল আবেদিনের ছবিটা নেওয়ার কথা, হ্যাঁ, যে রণেশের বিরুদ্ধে মামলা হবে, মামলা কে করবে? জামাল, তাই না? জামাল জি ছবিটা কিনতে চেয়েছিল আর দিচ্ছে না রণেশ, আর মামলা করে আদালতে বলবে স্যার ওই ছবিটা আমার নেওয়া খুব জরুরি, আমার মন প্রাণ তার মধ্যে চলে গেছে, এই ছবিটা না পেলে আমার, মানে আমি খুবই ডিপ্রেশনে চলে যাব। এই কথার ওপর আর কোনো কথা আছে? টাকা দিয়ে তো মানসিক শান্তি পাওয়া যাবে না, ছবি পেলে আমি মানসিক শান্তি পাবো। তার মানে এটা একটা কি মানদণ্ড নাই, কতটা ক্ষতি হবে এই ছবিটা না পেলে, তাই না? তাই 12 ধারার খ অনুসারে কি দিতে হবে, চুক্তি প্রবল করা যাবে, তাই না? এখানেও জয়নুল আবেদিনের ছবি, তার একটু আগে যে 3 নম্বর প্রশ্ন সেটা এখানে আসবে। তারপরে দেখেন, ওয়াই, এক্স ও ওয়াই 3 মাসের মধ্যে একটি ব্যবসার লক্ষ্যে কি করে, চুক্তি করে। 3 মাস অতিক্রম হওয়ার আগেই কিন্তু কি করছে, একজন অনাগ্রহ প্রকাশ করছে, তাহলে মামলা করে তাকে বাধ্য করা যাবে কিনা? হ্যাঁ, বলেন ভাই, হাত উত্তোলন করেছেন যিনি, সাইফুল ভাই লাইনে হ্যালো এসেছেন, স্যার। বলেন। না জি, হ্যাঁ, না ওই যে দুষ্প্রাপ্যতা যেমন জয়নাল আবেদনের ছবিটা তো, তো উনি তো মানে এখন নাই, ওই ছবিটা তার পাওয়া যাবে না, বা ওই ধরনের একটা এক্সক্লুসিভ জিনিস মানে যেটা আর রিপিট দ্বিতীয়টা নাই, ওই জিনিসটাই তো মানে স্যার। ইউনিক এবং অল্প সংখ্যক আছে, সেটাই তো হ্যাঁ রেয়ার। হ্যাঁ, ইউনিক। জি ঠিক স্যার। আছে। এবং এটা জয়নুল আবেদিনের ছবি হোক আর লিওনার্দো দা যেটাই ভিঞ্চির হোক। মোনালিসা হোক, বা আরো পিকাসোর জি কোনো স্যার। ছবি হোক না কেন, ছবির ক্ষেত্রে হোক বা অন্য কোনো শিল্পকর্ম যদি হয়, অন্য কোনো জিনিসে যেমন হয়, জি স্যার। চীনামাটির কোনো ইউনিক কোনো পাত্র, তাই না? মানে এমন রেয়ার আইটেম যেটা খুবই কম সংখ্যক আছে এবং যেটার মধ্যে আমার মন ঢুকে গেছে, সেটা সেটা না পেলে আমার মনে শান্তি পাচ্ছি না। করতে হবে। এরকম যদি সিচুয়েশন হয়, ঠিক আছে, তাহলে ডিক্রি দিয়ে ওইটাই দিতে হবে। আপনি বিক্রয় করতে চেয়েছিলেন, অ্যাডভান্স নিয়েছেন, এখন আপনাকে দিতেই হবে, এই হচ্ছে মূল বক্তব্য। ঠিক আছে। বাধ্য করা। জি তো স্যার। এখানে দুই বন্ধু মিলে চুক্তি হচ্ছে, মনে করেন আমি আপনার সাথে চুক্তি করছি, ভাই আসেন আমরা ব্যবসা করি, আপনি রাজি হলেন, আমিও রাজি হলাম, এক সময় এসে আপনি আর রাজি হচ্ছেন না। এখন চুক্তিতে অংশীদারিত্বের মেয়াদকাল সুনিশ্চিতভাবে উল্লেখ ছিল, মানে চুক্তির একটা দুর্বলতা আছে, টাইম সম্পর্কে কোনো বলা নাই, এবং এই সুযোগটাই আপনি নিচ্ছেন, তাই আপনার বিরুদ্ধে মামলা করে আমার কোনো কাজ হবে না। বুঝতে পেরেছেন? কারণ জি স্যার। ঘতে কি বলবে, চুক্তির প্রকৃতির কারণে বাতিলযোগ্য, মানে এমন চুক্তিতে মেয়াদ সম্পর্কে বলাই নাই যে কয় মাসের মধ্যে বার বের হয়ে যাওয়া যাবে, বা টাইম স্কেলটা ওখানে উল্লেখ করা নাই। বুঝতে পেরেছেন? সময় নিয়ে স্যার একটা যুক্তি দাঁড় করানোর চেষ্টা ছিল এইটাতে, সেটা হবে না আর কি। না। তাহলে এক্স এক খণ্ড জমি বিক্রয়ের প্রস্তাব দেয় এবং ওয়াই তা খরিদ করতে সম্মত হয়, সেই মতে তাদের মধ্যে একটি চুক্তিনামা হয়। চুক্তিনামা কেন বলছি, ওই যে বাইনা চুক্তি, বুঝতে পারলেন? একটু আগে আমি ব্যাখ্যা দিলাম না বিরতির আগে, যে স্থাবর জি। সম্পত্তির যে প্রথম যে দলিল তাকে বাইনা চুক্তি বলে। এটা কিন্তু দলিল না, ইনস্টলমেন্ট না, এটা কন্ট্রাক্ট, যে ভাই আমি কন্ট্রাক্ট। এতদিনের মধ্যে দিব।
এরপরে ওই সম্পত্তিতে বন্যা হতে ওই জমি রক্ষা করার জন্য জমির মালিককে জমির চারদিকে ব্যয়বহুল বাঁধ নির্মাণ করা জরুরি। মানে প্রতি বছর তাকে বাঁধ নির্মাণ করতে হতো এবং মেনটেন করতে হয়, তাই না? নাহলে বন্যাতে সেটা ভেসে যায়। বিশেষ করে চট্টগ্রাম এলাকাতে এই সমস্যা, তাই না? জি তো স্যার। এই সম্পত্তি যিনি কিনবেন তার একটা লস প্রজেক্ট হবে না এটা? সম্পত্তি কিনলাম দশ অবশ্যই লাখ স্যার। টাকা দিয়ে, বাঁধ নির্মাণ করতে আমার লাগবে আরো 10 লাখ। তাহলে এই সম্পত্তি কেনার থেকে না কেনাই ভালো ছিল। বরং একটু উঁচু আশেপাশের সম্পত্তি কেনা দরকার ছিল, যেটাতে বাঁধের দরকার নাই। তাহলে এই যে সম্পত্তি, এখন বিবাদী যদি বলে ভাই এই আপনার তো সম্পত্তি ভালো না, এই জমি আমি কিনবো না, এখন বাদী তার বিরুদ্ধে যদি মামলা করে আপনাকে সম্পত্তি নিতেই হবে। আপনি কেন কিনতে চাইলেন? এবার কি যে বিক্রেতা, যে জমির প্রথম মালিক, সে বিক্রয় করতে চাচ্ছে এবং সেই মামলা করবে। বিবাদীকে জোর করে নিতেই হবে, টাকা বাকিটা দেন আর নেন। এবার বিবাদীর বিরুদ্ধে এটা চাপিয়ে দেওয়া যাবে না, কারণ এখানে অন্যায় সুবিধা পাচ্ছে কে? বাদী। 22-1 বাদী বিক্রেতা। ধারায় আছে, ঠিক আছে? যে বিক্রেতা সেই বাদী, কারণ সেই মামলা করেছে। কারণ খারাপ জমি সে সেল করার জন্য তাড়াহুড়ায় আছে, তাই না? জি জি স্যার। কে তার 1 খণ্ড জমি স্যার অনেক আট সময় লক্ষ টাকায় এল এর নিকট বিক্রয়ের জন্য চুক্তিবদ্ধ হয়। এল চুক্তিমূলে ওই জমি দখল পায়, দখলও পেয়ে গেছে। পরবর্তীতে কে তা 12 লক্ষ টাকায় এম এর নিকট বিক্রয় করে দেয়। এক জমি দুই জায়গায় বিক্রি করেছে, তাই না? প্রথমে যে কিনলো সেই পাবে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট অনুসারে, এই চুক্তি কন্ট্রাক্ট অ্যাক্ট অনুসারে এবং এসআর অ্যাক্ট অনুসারে 3 জায়গাতে যে প্রথমে কিনবে সেই তো পাবে, তাই না? জি ওই আগে জি স্যার। আগে কিনলে। তাহলে আমি যেটা আলোচনা করছিলাম, যে কে তার 1 খণ্ড জমি 8 লক্ষ টাকায় একবার এল এর কাছে বিক্রয় করে 12 লক্ষ টাকায় আবার আরেক পার্টির কাছে বিক্রয় করছে। তার মানে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, কন্ট্রাক্ট অ্যাক্ট, এসআর অ্যাক্ট যেই আইনেই যায় না কেন, কমন সেন্স অনুসারে যে আগে এসেছে সে পাবে আগে, তাই তো? আগে জি আসলে আগে পাবেন, এটা তো একটা জি জি কি আছে, নীতি আছে একটা, তাই না? জি কাস্টম। স্যার, এটা চিরায়ত প্রবাদ। ঠিক আছে। তো জি জমিতে কে এর স্বার্থ সম্পর্কে এল এম কোনো খোঁজ খবর নেয় নাই, মানে দ্বিতীয় ক্রেতা কিন্তু জমি যে আগে বিক্রয় হয়ে আছে সেটা না দেখেই কিন্তু বিকৃত জমি কিনে ফেলছে। এই মতো অবস্থায় এল কি এম এর বিরুদ্ধে চুক্তি বলবৎ করতে পারবে? এল এম এর বিরুদ্ধে, বুঝতে পেরেছেন? জি এল মানে কে? প্রথম ক্রেতা। এম মানে কি দ্বিতীয় ক্রেতার বিরুদ্ধে। কেন? ঝামেলা করছে তাই? অবশ্যই পারবে। বুঝতে পেরেছেন? জি এটা পড়বেন, খুবই সহজ আছে এবং আমি তো গল্প করে বলেই দিলাম। এটা 27 খ অনুসারে হবে। পরবর্তীতে উদ্ভূত সত্ত্ব দ্বারা তার অধীন দাবিরত ব্যক্তির বিরুদ্ধে চুক্তি প্রবলের ডিক্রি দেওয়া যাবে। ঠিক আছে। কে স্বাভাবিক স্নেহ ভালোবাসার বশবর্তী হয়ে তার ভ্রাতাগণ ও ভ্রাতাগণের সন্তানদের, মানে ভাই ভাতিজিদের কি করলো? সম্পত্তি পত্তন বা সেটেলমেন্ট করে দিল এবং পরবর্তীতে একজন আগন্তুক মানে তৃতীয় পক্ষের কাছে সেটা আবার বিক্রি করতে যাচ্ছে। সেটেল করার সম্পত্তি কি বিক্রয় করা যায়? না যাবে না। তো যেটা বিক্রয় করলো সেই যে বিক্রি চুক্তি সেটা আবার বলবৎ করতে চাচ্ছে, তাহলে সেটা কি হবে? নামঞ্জুর হবে, অর্থাৎ মামলা খারিজ হবে। 25 ধারাতে আছে এটা। 25 ধারার বিষয়বস্তু হচ্ছে পত্তনদাতা কর্তৃক পত্তনকৃত সম্পত্তি বিক্রয় করা হলে উক্ত বিক্রয় চুক্তি বলবৎযোগ্য নয়। 12 ধারায় মামলা করে কে কোনো ফল পাবে না। ক্লিয়ার? জি কারণ পত্তন করা হয়ে গেছে, পত্তনের টাইম পার না হওয়া পর্যন্ত নিজের হাতে মালিকানা ফেরত আসবে না। আমি মালিক না হলে আমি কি করে বিক্রয় করব? পত্তন দিয়ে দেওয়া মানে সাময়িক সময়ের জন্য আমি মালিকানা ত্যাগ করছি। বুঝতে পারেননি? জি জি স্যার। কে এল এর নিকট নির্দিষ্ট জমি 50,000 টাকায় বিক্রয় করার চুক্তি করলো। পরবর্তীতে 50,000, পরবর্তীতে 60,000 টাকায় বিনিময়ে ওই জমি এম কে প্রদান করলো। সেম প্রশ্ন একটু আগে পড়লাম না? জি স্যার, মানে ওইটা খ দিয়ে পরবর্তীতে আরেকটা করে। সত্ত্বের অধীনে দাবিরত চুক্তি সুনিশ্চিত কার্য সম্পাদন সম্ভব। তার মানে এর আগে যেটা দেখলাম যে একজনের কাছে 8 লাখ, পরে 12 লাখ, এরকম একটা ছিল, তাই না? একই প্রশ্ন, জি একই উত্তর।
এ একজন আইনজীবী, একজন হিন্দু বিধবা, বি তার মক্কেল। বি এর পাওনাদারকে, যারা আমার নোট নিয়েছেন এবং আমার স্টুডেন্ট তাদের সতর্কতা করছি, 10 নম্বর প্রশ্ন আগে একটু ভুল ছিল আমার, আমি সংশোধন করেছি। এ আইনজীবী, বি হচ্ছে আইনজীবীর একজন মক্কেল। বি এর পাওনাদারকে প্রতারণার মাধ্যমে ঠকানোর উদ্দেশ্যে এ বি কে বলছে যে তার সম্পত্তি এ বরাবর হস্তান্তর করে দাও। যে আপনার সম্পত্তি যদি আপনার নামে থাকে তাহলে তো ওই সি নিয়ে নিবে, তাই আপাতত আপনার সম্পত্তিটা আমার নামে দিয়ে রাখেন। এটা একটু চালাকি করছে আইনজীবী, বুঝতে পেরেছেন? জি। মানে এটা ফ্যামিলি লয়ার, তাই না? জি। তাহলে এ বরাবর বি হস্তান্তরের দলিল করে দেন, এবং বি হস্তান্তরের দলিলটির বিষয়ে এর বিরুদ্ধে কোনো প্রতিকার প্রার্থনা করতে পারেন কি, পরে যখন বুঝতে পারেন যে হ্যাঁ, আমার তো চালাকি করে উকিল সাহেব সবকিছু নিয়ে নিয়েছে, তাই না? তাহলে এটা বুঝতে জি। পারলে কি হবে, এটা কিন্তু 35-এর ক হবে। 35 কয় কি বলা হয়েছে, যেখানে চুক্তি বাতিলযোগ্য, এই ধরনের চুক্তি কিন্তু বাতিলযোগ্য। এবং এই যে উদাহরণ সেম যে প্রশ্ন, এই সেম প্রশ্ন কিন্তু সেম অ্যাজ ইট ইজ উদাহরণ আছে কোথায়, 35-এর ক তে উদাহরণ আছে, 35-এর ক অনুসারে এটা উদাহরণ। এই কারণে এটা আমার আগে ভুল করে অন্য 35-এর খ বা গ তে উত্তর ছিল, কিন্তু আমি পরে ভালোভাবে বেয়ারেক দেখে দেখলাম 35-এর ক তে এই অ্যাজ ইট ইজ একটা সেম উদাহরণ আছেই, আইনজীবী এবং বিধবা সংক্রান্ত। তাই 35-এর কতেই যেখানে চুক্তি বাতিলযোগ্য, বাদী কর্তৃক সমাপনীয় বা অবসানযোগ্য, তাহলে এটা বাদী কর্তৃক কিন্তু সমাপনীয় বা অবসানযোগ্য, মানে যে চুক্তি আমি ভুল করে দিয়েছি, প্রতারণার মাধ্যমে দিয়েছি, প্রতারণার মাধ্যমে যে চুক্তি হয়েছে সেই চুক্তিটা রদযোগ্য না ভাই? জি স্যার। 35 ধারায় হ্রদের বিষয়টা আমরা পড়িনি, এবং সেম উদাহরণটা 35-এর কতে দেওয়া আছে। তাই এটা 35-এর ক অনুসারে ওই মহিলা বি আইনজীবী এর বিরুদ্ধে মামলা করলে চুক্তি রোধের মামলাটিতে ডিক্রি পাবে, অর্থাৎ রদ করতে পারবে। তার মানে ওই সম্পত্তি আবার নিজের কাছে ফেরত আসবে চুক্তিটা যদি বাতিল হয়ে যায়, বুঝতে পেরেছেন? জি। এ বাদী, এ বিবাদী, বি সি ডি এবং ই এর বর্গাদার। ঠিক আছে, প্রথম প্রশ্ন বড় প্রশ্ন। এবার আমাদের বড় প্রশ্ন পড়ার স্টাইল কি, প্রথম সেন্টেন্স পড়বো এবং জিজ্ঞাসা কি করছে সেটা পড়বো। বাদী চুক্তিরোধের অনুরোধে বিনিময় মূল্য ফেরত পেতে অধিকারী, তার মানে বর্গাদার। এরপরে পুরো প্রশ্ন আমরা পড়ি, না হলে বোঝা যাচ্ছে না। বিবাদের সত্য সংক্রান্ত বিষয়াবলী জ্ঞাত হয়ে বাদী এ 1978 সালে রেজিস্ট্রিকৃত দলিল মূল্যে 10,000 টাকার বিনিময়ে 63 শতক জমি ক্রয় করে। পরবর্তীতে নিরীক্ষাক্রমে বাদীর অবগতিতে আসে যে তার খরিদা জমিতে, খরিদা মানে ক্রয়কৃত, খরিদকৃত, বিবাদীগণ শুধুমাত্র 1/4 অংশের মালিক ছিল। তার মানে আমি 4 কাঠা কেনার জন্য মনে করেন যে টাকা দিলাম 10,000, কিন্তু আমি পেলাম 1 কাঠা, তাহলে বাকি 3 কাঠার টাকা আমি ফেরত পাবো না? জি। এটা কমন সেন্স, কিন্তু এখানে হচ্ছে ক্যাচ বা প্যাচ, যে এখানে সে কারণে অবশিষ্ট 4/3 অংশের বা 3/4 জমিতে বাদীর কোনো সত্ত্ব ছিল না। তাই বাদী বিবাদীগণের নিকট হতে বিনিময় মূল্যের 4,000 7,500 টাকা, মানে 4/3, 10,000-কে 4 দিয়ে ভাগ করলে 2,500, 3 দিয়ে গুণ করলে 7,500 টাকা ফেরত পাবার জন্য অর্ধ মামলা করে, মানে মানি শুট করেছে। বিচারকালে এরূপ যুক্তি উপস্থাপিত হয় যে মামলাটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 ধারায় বারিত, এবং মূল মালিক এদেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার কারণে ওই সময় কিন্তু অনেকে ভারতে বিনিময় করে চলে গেছে, তাই না? জি স্যার। বিবাদীগণের দখলেও এই যে 3/4 জমি অর্পিত সম্পত্তিতে পরিণত হয়েছে। এখন যেহেতু অর্পিত সম্পত্তিতে পরিণত হয়েছে এবং এত আগের একটা বিষয়, অর্থাৎ পরে মামলা করে কিন্তু আর লাভ হবে না। অর্থাৎ কেনার সময় আমাকে দেখে নিতে হতো, কেনার সময় আমাকে দেখে নিতে হতো আমি সঠিক জিনিসটা কিনেছে কিনা, আমি টাকা ফেরত পাবো না, যতটুকু পাইছি ততটুকুই। এটাই হচ্ছে মূল বক্তব্য। কিন্তু উক্তরূপ দাবির সমর্থনে কোনো সাক্ষ্য প্রমাণ উত্থাপিত হয়নি, এই হচ্ছে বক্তব্য। এখন উত্তর আমি কি করেছি, 35 ধারে চুক্তি রদের অজুহাতে বিনিময় মূল্য দাবি করা যায় না। আপনি চুক্তি রদ করতে পারেন, যদি চুক্তি রদ করেন চুক্তি রদ হয়ে যাবে। এখন যদি বলে চুক্তি রদ হোক বা এর পরিবর্তে আমাকে টাকা দেওয়া হোক, অবশিষ্ট টাকা, এটা পাওয়া যাবে না। চুক্তি রদ করে আপনি জমি ফেরত দেন, পুরো 10,000 টাকা ব্যাক নেন, এটা করা যাবে।
আমার কথা বুঝতে পেরেছেন? আচ্ছা। উনি বলতে পারে যে এই চুক্তি আমি রদ করতে চাচ্ছি, আমার পুরো 10,000 টাকা ফেরত দেওয়া হোক এবং আমি পুরো জমি ব্যাক দিয়ে দিব। কিন্তু সে তা বলছেন আমি যতটুকু জমি পেয়েছি ততটুকু রাখবো, কিন্তু বাকি যে 3/4 3 ভাগ পেলাম না, ততটুকু টাকা আমাকে 7,500 টাকা ব্যাক দেওয়া হোক। এটা করা যাবে না। তার মানে আংশিক এখানে রদ হবে না, হলে পুরো রদ হবে, পুরো টাকা ফেরত হবে। এটা চাইলে দিবে। এই আংশিক শর্ত সাপেক্ষে এই রদের প্রার্থনা করে মামলা করে লাভ হবে না, ঠিক আছে? জি। আর আলোচ্য ঘটনায় বাদী চুক্তিরোধের অজুহাতে বিনিময় মূল্য ফেরত পেতে অধিকারী নন, এটা হচ্ছে মূল বক্তব্য, 35 ধারায় আছে। আপনি এর সাথে ঘটনাটাকে একটু ব্লেন্ড করে একটু বড় করবেন, হয়ে গেল, তাই না? আমি তো 4 জি। প্রকারের পদ্ধতি শিখিয়েছি। আমি হ্যাস্টি হইতে মূল জিনিসটা শিখিয়ে দিচ্ছি। বাদী ক, হ্যাঁ ভাই বলেন। সালুদ্দিন ভাই, মাইক অন হয়নি? স্যার, হ্যাঁ। এই যে বিয়ার একটা দেখলাম তো স্যার, আগের প্রশ্নটা 35-এর খতে তো উদাহরণটা দেখতেছি স্যার, ভুল হইতে পারে আমার, কিন্তু আপনি কি একটু দেখবেন? আমি তো কয়েকবার দেখেছি। বিয়ার অ্যাক্ট কি আপনি ওই চটি বইগুলাতে দেখছেন না ওয়েবসাইটে দেখছেন? না স্যার, এই যে একেবারে সরাসরি বিয়ার একটি এটা দেখতেছি স্যার। এটা বিয়ার অ্যাক্ট না। বিয়ার অ্যাক্টের উপরে কোনো মানুষের নাম থাকে না, দেখেন একজন রাইটারের নাম আছে, আছে না? ও স্যার, আছে এটা স্যার। এটা বিয়ার অ্যাক্ট না। এটা বিয়ার অ্যাক্টের একটা মানে বুক ভার্সন। বিয়ার অ্যাক্ট হচ্ছে ওয়েবসাইটে আছে এবং সরাসরি গেজেট পাওয়া যায় বিয়ার অ্যাক্টের। এটা গেজেট রূপ হলে ভুল থাকবে না, এখানে ভুল থাকতে পারে। বিয়ার অ্যাক্টের ইংলিশ পার্টটা কি আপনি পড়ে দেখেছেন? ইংলিশে কি আছে? ইংলিশে মানে ইংলিশ। এ তে আছে, বি তে আছে না সি তে আছে? ইংলিশে দেখেন তো উদাহরণটা। আমি ইংলিশ পার্টটা পড়ে সেটা দেখেছি। স্যার, স্যার বিতে তো এটাই আছে স্যার, ইংলিশ পার্টটা অ্যান অ্যাডভোকেট। আচ্ছা, আমি আমি দেখে প্রয়োজন আবার সংশোধন করে দেব, ঠিক আছে? আমি ওয়েবসাইটে চেক করে সেটা দেখলাম, ঠিক আছে? ও বইয়ে ভুল প্রিন্ট আসতে পারে, ওয়েবসাইটে তো ভুল প্রিন্ট নাই, তাই না? আমি চেক করে স্যার দেখবো না। আমারও যদি দেখতে যদি ভুল হয়, ভুলটা আমারও হইতে ভুল পারে হয় স্যার। আমি এটা ভিডিও এডিটের সময় ঠিক করে দেবো, ওকে? আগাই ক্লাস। আচ্ছা স্যার। আচ্ছা। বাদী ক এক খণ্ড বাদী ক এর দখলে এক খণ্ড জমি ছিল, যা তার পৈতৃক সম্পত্তি, পরের সূত্রে পেয়েছে। তার প্রভাবশালী প্রতিবেশী কর্তৃক তিনি বেদখল হন, বেদখল হয়ে গেছে অলরেডি। তিনি দাবি করেন যে তিনি ক এর পিতার নিকট হতে জমিটি খরিদ করেছেন। ক এর মতে দলিলটি জাল। ক বলছে যে বাবার কাছ থেকে কিনেছে, না, এই দলিল তো জাল এবং প্রতারণামূলক। সুনির্দিষ্ট প্রতিকার আইনের বিধান মোতাবেক ক এর প্রতিকার কি এখন 35 ধারায় হবে না 42 ধারায় হবে, এই হচ্ছে ইস্যু, ঠিক আছে? এখানে 842ও করা যাবে, আবার 39 ধারাতেও করা যাবে, ঠিক আছে? জি। তো এখানে 39 ধারাতে যদি করা হয় সেক্ষেত্রেও বাতিল হবে, অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে। 842ও অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হবে, কারণ এখানে বেদখল হয়ে গেছে, দখল তো ফেরত নিতে হবে, তাই না? তার মানে জি। এখানে 1 নম্বরটাই হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাই না? জি। এখানে যদি বেদখল না হতো, শুধু 42 ধারায় মামলা করা হতো, কারণ ওই দলিলে কিন্তু ওই ব্যক্তির নাম নাই। কার নাম নাই? কয়ের নাম নাই, কয়ের পিতার নাম আছে, তাই না? জি। তার মানে ওই দলিলে তো কয়ের স্বাক্ষর নাই, আছে কি? না। যেহেতু কয়ের স্বাক্ষর নাই, আহ, তাই এই দলিল জাস্ট ঘোষণামূলক মামলা, ঘোষণামূলক বলে যে এই দলিলে যেহেতু আমার স্বাক্ষর নাই, এটার সাথে আমার কোনো কি নাই, সম্পূর্ণ না। কানেকশন নাই, সম্পর্ক নাই, এই বলে আমি গা এড়াতে পারি, অর্থাৎ আমার প্রতি বাধ্য নয় মর্মে ঘোষণা চাইতে পারি, শুধু 42 ধারায় 300 টাকার কোর্ট ফি দিয়ে। আর বাবার থেকে আপনি কিনেছেন, বাবার থেকে তখন দখলে নেননি কেন? আমার দখলেই তো সম্পত্তি আছে, এখন কেন আমার কাছে আসছেন? যখন কিনেছেন তখন দখলে নিতেন, এই কথা বলা যাবে না। জি, জি, জানি। আদালতে একটি দলিল তার উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মোকদ্দমায় এই মর্মে অভিযোগ করেন যে তাকে দাতা দেখিয়ে যে দলিল করেছে সেটি তিনি সম্পাদন করেননি। তার মানে এখানে এর স্বাক্ষর কিন্তু আছে সেখানে, যদিও স্বাক্ষরটা হয়তো বা জাল। বুঝতে পেরেছেন? প্রশ্ন ফ্যাক্ট বুঝতে পেরেছেন? জি স্যার। তর্কিত দলিলটি বাতিল না চাওয়ায়
আদালত মামলাটি খারিজ করে দেন। খারিজ করে তো দিবেই, কারণ আপনার স্বাক্ষর ওখানে আছে বলা হচ্ছে। তাহলে দলিল বাতিলের মামলাই করতে হবে আপনাকে 39-এ। বাধ্যকর নয় বললে, বাধ্যকর কেন নয়, আপনার তো সই আছে সেখানে। যুক্তি বুঝতে পেরেছেন? জি জি। তার মানে এখানে আমরা 39 ধারায় করব। 39 ধারায় না করলে 42 ধারায় মামলা করলে মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। ক, ক্ষয়ের সত্য অস্বীকার পূর্বক খকে একখণ্ড জমি থেকে বেদখল করে খ সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব আছে মর্মে ঘোষণা পাওয়ার জন্য মামলা করে। এখানে দেখেন কি করেছে, শুধু ঘোষণামূলক মামলা করেছে, কিন্তু এখানে আবার একটা কাজ হয়ে আছে। কি কাজ? বেদখল হয়ে গেছে। তাহলে বেদখল হয়ে গেছে, শুধু ঘোষণামূলক মামলা করলে কি মামলা টিকবে? না না, যেহেতু যেহেতু আনুষঙ্গিক প্রতিকার সে চায়নি, টিকবে না। এত আনুষঙ্গিক প্রতিকার যেহেতু চাইনি, মানে বললো যে এই কাজটা স্যার আমার, গাছের ফলও আমার। হ্যাঁ ঠিক আছে, গাছ আপনার, গাছের ফল আপনার, কিন্তু খাবে রহিম। লাভ হবে? না। কারণ আপনি তো ফল ফেরত চাচ্ছেন না। আপনার গাছ আপনার নামে, হ্যাঁ আপনার জিনিস মানুষ খাক, আপনার নেকি হবে। এটা কি বলে? খাতকায়ে জারিয়া নাকি? জি জি স্যার। খাতকায়ে জারিয়া হবে। পশু পাখি মানুষ খাবে, আপনার গাছ মানুষ খাক, সমস্যা নাই। কারণ আপনি তো খাবেন বলে চাচ্ছেন না, ফেরত চাচ্ছেন না। বেদখল হয়েছে, আপনি দখল তো চাচ্ছেন না, জাস্ট আপনার মালিকানার দরকার, আপনার নেকি দরকার, সম্পত্তি দরকার না, তাই না? জি তাহলে এখানে আনুষঙ্গিক প্রতিকার নাই। আনুষঙ্গিক প্রতিকার হিসেবে জমিটির দখল পুনরুদ্ধার প্রার্থনা করতে হতো। যেহেতু নাই, এটা ব্যতীত শুধুমাত্র সত্য ঘোষণা মামলা করেছে, তাই এই মামলাটি কি হয়ে যাবে? ডিক্রি প্রদান করবে না, খারিজ হয়ে যাবে। পরিণতি হচ্ছে এটা। কোনো মামলার পরিণতি বলতে কি বোঝায়? মামলাটি ডিক্রি পাবে না খারিজ হবে। ডিক্রি না পেলে খারিজ হবে। বিপরীত, কোনো দরখাস্ত দিলে দরখাস্ত কি হয়? হয় মঞ্জুর না হলে না মঞ্জুর হয়, গ্রাহ্য না হলে অগ্রাহ্য। দরখাস্ত মঞ্জুর বা না মঞ্জুর হয়। আর আরজি বা মামলা ডিক্রি দেয়, অথবা ডিক্রি না দিলে খারিজ। জি বোঝা গেল? তাহলে জি দরখাস্তের জি স্যার। পরিণতি হচ্ছে মঞ্জুর না মঞ্জুর, গ্র্যান্ট, মঞ্জুর না রিজেক্ট। মঞ্জুর। আর আরজি বা মামলার পরিণতি হচ্ছে ডিক্রি বা ডিক্রি না দেওয়া। না দেওয়া মানে খারিজ। এটা মনে রাখবেন, খুবই কিন্তু ইন্টারেস্টিং প্র্যাকটিক্যাল বিষয়। এগুলো না বুঝলে কিন্তু সিভিলের কও বুঝবেন না। এক্স নামের একজন ব্যক্তি কি করে? একটা কুসিবল বলতে পারেন কোন কোদাল তৈরি করে, হ্যাঁ। একটা কোদাল তৈরি করে। এই কোদালটা খুব ইউনিক স্টাইলের, নতুন আবিষ্কার। এবং সে দাবি করছে যে এটা আমার কি, পেটেন্ট করা। এখন সেম কোদাল আরেকজন ব্যক্তি একই নামে আবার কি করছে, বাজারে নিয়ে আসছে, ওয়াই। এবং এক্স ওয়াই এর বিরুদ্ধে মামলা করলো যে আমার ডিজাইন করা কোদাল নকল করে সে মার্কেটে নিয়ে আসছে। কোদাল তো চেনেন নাকি? জি স্যার। কোদাল হোক, হাতুড়ি হোক, একটা ইউনিক ডিজাইন, যেটা ইউনিক কি আছে, ফিচার আছে, বৈশিষ্ট্য আছে, যেটা অন্য থেকে আলাদা। আর প্যাটেন্ট করলে কি? প্যাটেন্ট এবং কপিরাইটের মধ্যে পার্থক্য কি? কপিরাইট হচ্ছে ইন্টালেকচুয়াল প্রপার্টি, প্যাটেন্টও ইন্টালেকচুয়াল প্রপার্টি। বই সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে কপিরাইট। আর অন্যান্য যে টুলস, সাইন্টিফিক বা প্রযুক্তিগত টেকনোলজিক্যাল যে ইনভেনশন বা ইনোভেশন, ঠিক আছে, সেগুলোর জন্য পেটেন্ট। বোঝা গেল? আমার অনুমতি জি ছাড়া সেম জিনিস কেউ মার্কেটিং করতে পারবে না। ওকে? জি তো এখন যেহেতু তার কি নাই, পেটেন্ট করা নাই, তার মানে সেটা সুরক্ষিত না। তার প্রোডাক্টটা যে কেউ কপি করতে পারবে, সে কিছু করতে পারবে না। তাহলে আমি প্রোডাক্টের যদি সুরক্ষা চাই, আমাকে পেটেন্ট করতে হবে, তাই না? জি আর যদি আমি এই এমন একটা প্রোডাক্ট, যেটা কমন, বিস্কিট, বিস্কিট সবারই আছে, কিন্তু বিস্কিটের রেসিপি আমার কি ইউনিক, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ট্রেডমার্ক করতে হবে। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ সাইফুল ভাই বলেন। স্যার মুদ্রণ জনিত সকল জিনিস কি স্যার কপিরাইট? হ্যাঁ, মুদ্রণ জনিত জিনিস হলে কপিরাইট, এক্স্যাক্টলি। আর যদি টেকনোলজিক্যাল ইনোভেশন জিনিস টাইপের হয়, তাহলে কি হবে? পেটেন্ট হবে। প্যাটেন্ট। বুঝতে পেরেছেন? পেটেন্ট এবং কপিরাইট একই টাইপের, একই আইনের মধ্যে পেটেন্ট কপিরাইট একসাথে আছে, দুইটা দুই ক্ষেত্রে। জি স্যার। তাহলে যেহেতু এক্স পেটেন্ট করেনি, তাহলে তার মামলা করে লাভ হবে না। সে কি চেয়েছিল? এ- সে চেয়েছিল ওয়াই, এই এক্ষেত্রে ওয়াই এর বিরুদ্ধে এক্স এর আইনগত প্রতিকার আছে কি? আমরা ধরে নিতে পারি তাকে ইনজাংশন দিয়ে বাধা দেওয়া, তাই না?
কিন্তু ইনজাংশন দিয়ে বাধা দেওয়ার ক্ষেত্রে আমরা 56 ধারায় 11টি ক্ষেত্র পাই যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা নামঞ্জুর করেন, যার মধ্যে একটি ক্ষেত্র হলো যদি বিষয়বস্তুতে আইনগত আবেদনকারীর ব্যক্তিগত স্বার্থ না থাকে। ভাই আপনি পেটেন্ট করেননি, তাহলে আপনার তো স্বার্থটা আইন দ্বারা সুরক্ষিত না। তার মানে লুকাস স্ট্যান্ডই নাই, আপনার মামলা করার স্বার্থই তৈরি হয়নি। তবে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা নামঞ্জুর করবেন, তাই এখানে ওই ওয়াইকে আটকানোর আর কোনো দ্বিতীয় পথই নাই। কথা আছে কি? না স্যার। বরং এখানে ওয়াই যদি আগে পেটেন্ট করে নেয়, তাহলে এক্স আগে আবিষ্কার করলেও ওয়াই এরটাই কিন্তু কি হয়ে যাবে, কার্যকর হয়ে যাবে, এবং এক্স কে ওয়াই এক্স এর বিরুদ্ধে মামলা করে ওয়াই আটকাই দিতে পারবে যদি পেটেন্ট পেয়ে যায়। তো পেটেন্ট চাইলেই যে হবে না, প্রসিডিউর আছে সেটাকে নেওয়ার, এটা এবং তার যে ইউনিক এবং সেই প্রথম সেটার আবিষ্কারক, সেটা তো তাকে প্রমাণ করতে হবে, তাই না? জি এক্স একটি নতুন ভবন তৈরি করছে এবং এই ভবনে, হ্যাঁ, আলো বাতাস গমনের জন্য কি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এরকম ওয়াই যার উপর, তার মানে এক্স ভবন তৈরি করছে ওয়াই এর বাড়ির পাশে, যে বাড়িতে আলো বাতাস যেত খুব কাছাকাছি, 1 ফিটও জায়গা রাখেনি, কাছাকাছি জায়গা রেখেছে, মাঝখান দিয়ে বাতাসও যাচ্ছে না, যেই সাইডে গেছে ওই সাইডে আলো বাতাস কিচ্ছু নাই, খুব গরম হয়ে যাচ্ছে বিল্ডিং, কারণ ভেন্টিলেশন না থাকলে তো সমস্যা, তাই না? অক্সিজেনও যাবে না জি ওই দিক দিয়ে, এসি লাগানোও সমস্যা হবে, হবে না? যেমন আমার জি এই 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 পাশে কি আছে, আমার পশ্চিম পাশে একটা বিল্ডিং আছে, পাশাপাশি 3-4 ফিটের মতো ফাঁকা জায়গা আছে, উভয় পক্ষ এসি লাগানো যাবে। আবার এই পাশে যদি আমরা জানালা খুলে দিই, তাও একটু কি আসে, আলো বাতাস আসে, দিনের বেলা আলো আসে বাতাস আসে, মানে একটা ভেন্টিলেশনের একটা ব্যবস্থা আছে, বিল্ডিং কোড অনুসারে ওটা করা হয়। কিন্তু এখানে কি বলা হচ্ছে, লিমিটেশন অ্যাক্টের 4র্থ অধ্যায় সুখাধিকার অর্জন করা আছে তার, তাহলে সুখাধিকার আছে, এবার ওয়াই বলবে যে আমার বাড়ির পাশে আপনি কি করতে পারবেন না, বাড়ি করতে পারবে না, তাহলে যদি কোনো কিছু করে ফেলেন নির্মাণ, ওয়াল বা যে অংশ, ওই অংশটুকু ভেঙে ফেলতে পারবে না, জি জি ভেঙে ফেলার জন্য ম্যান্ডেটরি ইনজাংশন 55 ধারা, তাই না? জি পড়ে নেবেন, বুঝতে পারবেন, আমি মূল জায়গাটুকু ধরে দিচ্ছি। রেজিস্ট্রিকৃত একখানা দলিলের কোনো পক্ষ যদি ওই দলিল বাতিল করতে চায়, দলিলের পক্ষ কিন্তু, তাহলে কোনো সুনির্দিষ্ট আইনের আওতায় তাকে তা করতে হবে। তিনি কি শুধু দলিলটি ভুয়া এবং তার উপর বাধ্যকর নয় মর্মে মোকদ্দমা দায়ের করতে পারবেন? এই প্রশ্নটা কিন্তু আমরা কমপ্লিট নোটে পড়ে আসলাম, তাই না? জি তাহলে এখানে ওখানে একটু পার্থক্য আছে, এখানে একটু পার্থক্য আছে, 39 ধারায় মামলা করতে হবে, আর এখানে 42 ধারায় মামলা করা যাবে না। কেন যাবে না? কারণ দলিল সে পক্ষ, তাই দলিলের পক্ষ হলে 42 ধারায় মামলা করলে হবে না, কারণ তার স্বাক্ষর আছে তো সেখানে, তাই না, দলিলে। জি আমার যদি দলিলে স্বাক্ষর থাকে তাহলে আমি 42 ধারায় মামলা করে লাভ হবে না, আমাকে 39 ধারায় মামলা করতে হবে, কারণ ওই স্বাক্ষর যে আমার নয় এটা তো প্রমাণ করার জন্য দলিল বাতিলটাই চাইতে হবে। ঘোষণামূলক মামলা করলে ওই স্বাক্ষরটা চ্যালেঞ্জ করার সুযোগ নাই, কিন্তু দলিল বাতিলের মামলা যদি করি বা দলিল রদের মামলা করি, তাহলে ওই স্বাক্ষরটা চ্যালেঞ্জ করার সুযোগ আছে। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। তার মানে ভুয়া জাল এটার ক্ষেত্রে নিজে যদি পক্ষ হয়, নিজের স্বাক্ষর থাকে, তাহলে আমাকে, আমার স্বাক্ষর যদিও নকল করেছে এটাও যদি ধরে নিই, কিন্তু দলিলের মধ্যে আমার নাম থাকতে হবে, আমার পিতা বা দাদা বা আমার ভাইয়ের নাম থাকলে সেক্ষেত্রে আমি 42 ধারায় বলতে পারি, যেহেতু আমার ওখানে নাম নাই, আমার গায়ে পানি পড়ছে না, আমি ছাতা ধরবো না। কি বললাম কথাটা? আমার গায়ে স্যার পানি যেহেতু 42 পড়ছে দ্বারা না, তা আমি আমার, কষ্ট করে ছাতা হ্যাঁ, দিয়ে বলবো না। বৃষ্টিতে বৃষ্টিতে আমার গায়ে পানি পড়ছে না, কারণ আমি ছাদের নিচে আছি, আমি আমার ছাতা ধরার দরকার নাই, যখন আমার গায়ে পানি পড়বে তখন আমি ছাতা ধরবো। এটা মনে থাকলে কিন্তু এটা ক্লিয়ার হবে। আপনার গায়ে পানি পড়া মানে আপনি দলিলের পক্ষ, মানে আপনি ডিরেক্ট ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ভিজে যাচ্ছেন, তাই আপনাকে ছাতা ধরতে হবে, মানে দলিল বাতিলে মামলা করতে হবে, তার মানে পানিটা ব্লক করতে হবে। ক্লিয়ার? জি এটা স্যার। 39 ধারা স্যার। হ্যাঁ, 39 ধারায়, কারণ আপনি দলিলের পক্ষ বলছে যে, তার মানে গায়ে পানি পড়ছে আপনার, বোঝেন নি, ছাতা ধরতে হবে দলীয় 39 ধারায়। পক্ষভুক্ত থাকলে স্যার এটা মনে রাখাতে স্যার, এই দলীয় পক্ষভুক্ত থাকলে ওখানে 39 ধারায়, আর যদি 39, আর এটা পক্ষপক্ষ না থাকলে হ্যাঁ, 42, আপনি চাইলে পক্ষপক্ষ না থাকলে 39 ধারায় করা যাবে, কিন্তু 42 ধারায় করা, করার ক্ষেত্রে আপনার পক্ষপক্ষ সম্ভব না, নিজে যাবে না, এটা হচ্ছে বিষয়। থাকা যাবে না। মানে 39 ধারা উভয় ক্ষেত্রেই চলবে, আর 42 ধারা শুধুমাত্র যেখানে মানে পক্ষভুক্ত নয়, মানে ইনডিরেক্ট যেখানে, সেখানে। ওকে, মানে ঠিক আপনি আছে। অলরেডি সুরক্ষিত, আপনার গায়ে পানি পড়ছে না তো, তাহলে কেন 39 ধারায় এত টাকা কোর্ট ফি দিয়ে আপনি মামলা করবেন?
বরং ছোট একটা মামলা করেন 42 ধারায়। আমার প্রতি বাধ্যকর নয়, আমার গায়ে পানি পড়ছে না, ব্যাপারটা এরকম। ঠিক আছে। জি স্যার। এ বি এর সত্য অস্বীকার পূর্বক বি কে এক খণ্ড জমি থেকে বেদখল করেন। বি সংক্ষুব্ধ হয়ে উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব আছে মর্মে ঘোষণামূলক মামলা করে। এই যে ঘোষণামূলক মামলা করেছে কিন্তু বেদখল হয়ে গেছে, তাই ওই যে 14 নম্বর প্রশ্ন, আনুষঙ্গিক প্রতিকার চাইনি তাই মামলা খারিজ, তাই না? জি। জি স্যার। একটি সম্পত্তিতে এ দখল এর মালিকানা আছে কিন্তু কোনো দখল নেই, শুধু ঘোষণামূলক ডিক্রি পেতে পারে, পাবে না 14 ধারায়। আমি দখল হয়ে আমাকে দখল উদ্ধার তো চাইতে হবে, না হলে গাছ আমার কিন্তু ফল আমার না, ব্যাপারটা এরকম হয়ে যাবে। আমাকে শুধু তাকাই দেখতে হবে মানুষ খাবে, তাই না? জি। এখানেও তাই, দেখেন শতক এক্স 10 শতক জমিতে তার সত্ত্ব ঘোষণার জন্য মামলা করে। সে অভিযোগ করে যে এক্স চঞ্চকতা মানে প্রতারণার দ্বারা অলিখিত স্ট্যাম্প কাগজে তার সই নাই, এবং পরবর্তীতে ওয়াই 10 শতক জমির বাবদ একটি বিক্রয় দলিল তৈরি করে ওই দলিলটা দিয়ে তাকে, অর্থাৎ 10 শতক সম্পত্তি থেকে 5 শতক মানে 10 শতকের মধ্যে 5 শতক হতে বেদখল করেছে। বেদখল করলে এক্স কি প্রার্থী কি তার প্রার্থিত প্রতিকার দেওয়া যেতে পারে কি? কি প্রার্থিত প্রতিকার? প্রথমেই কিন্তু এই মামলা, এই প্রশ্নের মধ্যে একটা জটিলতা দিয়েছে, সত্য ঘোষণা মামলা করে। তাহলে সত্য ঘোষণা মামলা করে কিন্তু সে অর্ধেক বেদখল হয়ে আছে, তাহলে অর্ধেক বেদখল হলে আপনি কি লাভ হবে? তাহলে আংশিক ডিক্রি দিবে না আপনাকে, পুরোটাই সত্য ঘোষণার পাশাপাশি কি করতে হতো? দখল ফেরত চাইতে হতো, 8 ধারাটা যুক্ত করতে হতো, তাই না? তার মানে আহা, এটাও ওই 14 ধারা অনুসারে মামলা খারিজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? প্রতিকার দেওয়া যাবে না, কারণ সে 8 ধারায় দখল ফেরত চায়নি ওই 5 5 কাঠার বা 5 শতকের। ঠিক আছে। জি। ক, একটি মামলায় তার দাবিকৃত স্ত্রী খ এবং মাথা, খুবই ইন্টারেস্টিং প্রশ্ন, গ এর বিরুদ্ধে উক্ত এই মর্মে ঘোষণামূলক মোকদ্দমা করে যে খ এর সাথে তার বিবাহ যথাযথভাবে সম্পন্ন হয়েছে। কি মামলা করছে কামরুজ্জামান ভাই? তাহলে স্যার ঘোষণা স্যার। ঘোষণামূলক মামলা 42 ধারায় করছে, কিন্তু এটা কিন্তু অনেকটা শুনে মনে হতে পারে পারিবারিক মামলা। পারিবারিক মামলা কি হয়? স্ত্রী স্বামীর বিরুদ্ধে মোহরানা চাইতে পারে, যে মোহরানা পরিশোধ করেনি, তালাকের আগেও হতে পারে তালাকের পরেও হতে পারে। অর্থাৎ বিবাহ বলবৎ থাকা অবস্থায় স্ত্রী কিন্তু স্বামীর বিরুদ্ধে তালাকের আগেই মোহরানা চাইতে পারে, চাইতে পারে না? জি পারে। অধিকার আছে। তাই এখানে দেখবেন যে বিলম্বিত মোহরানা এবং ইনস্ট্যান্ট মোহরানা দুইটা আমাদের দুইটা ইয়ে আছে, অনুচ্ছেদ আছে, দুইটাই 3 বছর। বিয়ের 3 বছরের মধ্যে চাইতে হবে বা তালাকের 3 বছরের মধ্যে চাইতে হবে। ঠিক আছে, এ হচ্ছে জি। ফ্যাক্ট। আচ্ছা, তো মোহরানার মামলা পারিবারিক মামলা। খোরপোশ দেয় না স্বামী স্ত্রীকে, মেনটেনেন্স, মেনটেনেন্স এটাও পারিবারিক মামলা। তারপরে সন্তান আছে, সন্তানের খোরপোশ দেয় না, এটাও পারিবারিক মামলা। সন্তানের মানে স্বামী স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, সন্তানের যে অভিভাবকত্ব বা গার্ডিয়ানশিপ নিয়ে প্রবলেম হয়েছে, এটাও পারিবারিক মামলা। সন্তানের কাস্টডি কার কাছে থাকবে? গার্ডিয়ান বাবা, ঠিক আছে, কিন্তু সন্তান কার কাছে থাকবে? বাবা যদি বেঁচে থাকে বাবাই গার্ডিয়ান, বাবা যদি মারা যায় সেক্ষেত্রে গার্ডিয়ান কি হবে? এটা নিয়ে কিন্তু গার্ডিয়ানশিপ মামলা হতে পারে, মা হতে পারে। কিন্তু সন্তান বাবা গার্ডিয়ান, কিন্তু সন্তান মায়ের কাছে লালন পালন হতে পারে। মানে যার কাছে থাকবে সেটা হচ্ছে কাস্টোডিয়ান, গার্ডিয়ান হচ্ছে আইনগত অভিভাবক, আর কাস্টোডিয়ান মানে লালন পালন কর্তা, যেটা হেফাজতকারী যাকে বলা হয়। বুঝতে পেরেছেন? অনেক জি, জি। মামলায় বাবা অভিভাবক হলেও মা কিন্তু হেফাজতকারী হিসাবে তার কাছে থাকে সন্তান, বিশেষ করে কন্যা সন্তান হলে 18 বছর পর্যন্ত বা বিয়ের আগ পর্যন্ত, এবং বাবার কাছ থেকে একটা নির্দিষ্ট অঙ্কের 3-4 হাজার টাকা মাসিক খোরপোশ পায়। এটা অধিকার বাবা দিতে বাধ্য, কারণ তার সেটা সন্তান, তাই না? তালাকের পরও এগুলো সবই কি পারিবারিক মামলা। আরেকটা কি আছে? তালাক দিয়েছে কিন্তু তালাকের যে কারণ সেটা স্পষ্ট না, বা তালাক দেওয়ার যে কারণ, এখন তো তালাক দেওয়ার কারণ লাগে না, বনিবনা হয়নি বলে তালাক দিয়ে দেয়। কিন্তু তালাক যদি চ্যালেঞ্জ করে কেউ যে তালাকের কোনো কারণ নেই, আমাকে কেন আমার স্বামী তালাক দিল, বা আমাকে কেন আমার স্ত্রী তালাক দিল, কোনো তো আমি অপরাধ করিনি, তখন এটাকে দাম্পত্য পুনরুদ্ধারের জন্য মামলা করা যায়। এটাও পারিবারিক মামলা। পারিবারিক মামলার মোটামুটি একটা ধারণা দিয়ে দিলাম। এখানে কি পারিবারিক মামলা করেছে না ঘোষণামূলক মামলা করেছে? ঘোষণার ঘোষণার।
ঘোষণামূলক মামলা হবে এসআর অ্যাক্টে সুনির্দিষ্ট প্রতিকার আইনে, এবং এটা সিভিল নেচারের মামলা, তাই এটা দেওয়ানি আদালতে বিচার্য। আর পারিবারিক মামলা কিন্তু ফ্যামিলি কোর্টে বিচার্য, পারিবারিক আদালতে না। বুঝতে পেরেছেন? জি জি বাস্তবে হচ্ছে সিভিল কোর্ট এবং পারিবারিক আদালত অনেক সময় মার্জ করা থাকে, একসাথে করা থাকে। যেমন জেলা ও দায়রা জজ একসাথে থাকে, এরকম যে সিভিল কোর্ট এবং ফ্যামিলি কোর্ট একসাথে আছে। আবার এখন আমাদের রাজশাহীতে আলাদা করছে, সিভিল কোর্ট এবং ফ্যামিলি কোর্ট আলাদা করে দিচ্ছে, একটু ডিফার করে দিচ্ছে। ভিন্ন এজলাস, ভিন্ন বিচারক, ভিন্ন সেট আপ। আচ্ছা ওকে, এটা হলে কনফিউশন কম হয়। তাহলে এটা কিন্তু যদিও বলছে যে এটা আমার স্ত্রী মর্মে ঘোষণা চাচ্ছে, এটা কিন্তু পারিবারিক সম্পর্ক পুনরুদ্ধার চাইনি সে। আমি কি বোঝাতে পারলাম? জি জি মানে পুনরুদ্ধার কখন চাওয়া যাবে? যখন কাবিননামা থাকবে। এখানে কাবিননামাই তো অস্বীকার করছে, বুঝতে পারেননি? তাই ঘোষণা চাচ্ছে, তার মানে ঘোষণামূলক মামলা করা যাবে, যদিও মনে হচ্ছে নেচারটা পারিবারিক বা ফ্যামিলি, কিন্তু এইটা সিভিল নেচারের মামলা, অধিকার সংক্রান্ত, তাই না? জি 42 ধারায় মামলা চলবে। আদালত প্রার্থিত মতে ঘোষণা প্রদান করেন, ঘোষণা দিল। এবার খকে তার স্ত্রী দাবি করে দাম্পত্য সম্পর্ক উদ্ধারের জন্য এর বিরুদ্ধে মামলা করে। মানে খ হচ্ছে একজন নারী যে খুবই সুন্দরী, তার হচ্ছে প্রথম একটা স্বামী, তিনি তার স্ত্রী এবং শাশুড়ির বিরুদ্ধে মামলা করলো, বললো হয়তোবা এর সংসারে যাচ্ছিল না, তাই মামলা করে শাশুড়ি এবং বউয়ের বিরুদ্ধে মামলা করে সে ডিক্রি পেল। এবার বাধ্য হলো এর সংসারে যেতে, তাই না? জি পূর্ববর্তী মামলায় এর অনুকূলে যে ঘোষণামূলক ডিক্রি দেওয়া হয়েছিল তা এর উপর বাধ্যকর হবে কি? মানে ওই যে বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার, একটা গান আছে না? জি তার মানে স্যার নায়ক হচ্ছে দুইটা আর নায়িকা একটা, সম্ভবত শাবনূর ছিল সিনেমার নায়িকা, তাই না? জি স্যার আমির খান ছিল নায়কদের মধ্যে একজন। জি আর গান বিপ্লব গান গেয়েছিলেন, তাই না? বিপ্লব, জি প্রমিথিউসের স্যার বিপ্লব, খুব ভাইরাল গান আমাদের সময়কার। সেই গানগুলো আমরা খুব শুনেছি, 90s এর গান। তো 43 ধারার বিধান মতে 43-এ বাধ্যকর নয় কিনা এটা বলা হয়েছে। ঘোষণামূলক ডিক্রি যাদের উপর বাধ্যকর, শুধুমাত্র মোকদ্দমার পক্ষগণ, তাদের মাধ্যমে দাবিরত ব্যক্তি, কোনো পক্ষ যদি জিম্মাদার হলে, বেঁচে থাকলে যাদের জন্য জিম্মাদার হতো তাদের জন্য কার্যকর হবে এবং অবশ্য পালনীয় হবে। যেহেতু আলোচ্য ঘটনায় প্রথম মামলায় কোনো পক্ষ ছিল না, সুতরাং পূর্ববর্তী মামলায় ক এর অনুকূলে যে ঘোষণামূলক ডিক্রি দেওয়া হয়েছিল তা এর উপর কিন্তু বাধ্যকর হবে না, যদিও মানুষ একটা। এখন যদি মামলা করে বলে যে স্যার আগে যে ডিক্রি দিয়েছেন সেই ডিক্রি ডিক্রি থাক, কিন্তু আমারটা দেখেন এখন এর যদি ডিক্রি দেওয়া হয়, এরকম হতে পারে যে গোপনে দুইজনের সাথে বিয়ে করে রেখেছে, হতে পারে না? এখন কার সংসারে যাবে সেটা পরে বিষয়, কিন্তু ঠিক একজন নারী দুইজনকে বিয়ে করতে পারে না। এই কারণে একজনকে তালাক দিয়ে তাকে একমুখী হতে হবে, ওই ক্রিকেটার নাসিরের মতো, তাই না? জি স্যার পরের প্রশ্ন হচ্ছে, ওই যে জমি থেকে বেদখল হয়েছে, ঘোষণামূলক মামলা করেছে, 14 নম্বর প্রশ্ন অনুসারে মামলাটি রক্ষণীয় নয়, মানে ডিক্রি পাবে না, তাই না? জি কারণ আনুষঙ্গিক প্রতিকার চাইনি। এখানেও বেদখল হয়ে গেছে। এই যে বেদখল হয়, প্রতিবেশী দাবি করে যে এটা 14 ধারায়, হ্যাঁ, আনুষঙ্গিক প্রতিকার যেহেতু চাইনি তাই একই। রহমত আলী 80 বছর বয়সে পুত্র শরাফত, দুই কন্যা আমেনা ও রহিমা এবং সিলেট শহরে একটিমাত্র সম্পত্তি অর্থাৎ একটি বাড়ি রেখে মারা যায়। তার মানে এরপরে শরাফত মানে ছেলেটা, মানে বাবা মারা গেল 80 বছর বয়সে, দুইটা মেয়ে আছে, একটা ছেলে আছে, ছেলে আবার একটা দলিল বের করছে, বলছে আমার বাবা আমাকে লিখে দিয়ে গেছে। এখন দুই বোন বলছে যে বাবা তো অসুস্থ ছিল, লিখে যদি দিয়েও যায় তাহলে সঠিক না, আর হয়তোবা তুমি এটা জাল করেছো, মানে দলিলটাকে মেনে নিতে চাচ্ছে না, মানে বাড়ির বাড়ির ভাগ নিবে বোন দুইজন, তাই না? এই হচ্ছে ইস্যু।
এখন 42 ধারায় উক্ত দানপত্র দলিলটি বন্ধের উপর বাধ্যকর নয় মর্মে ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করতে হবে। 42 ধারায় মামলা করা যাবে, কারণ ওই যে দানপত্রে কিন্তু ওই দুই বোনের স্বাক্ষর নাই, তার মানে বোনের গায়ে সরাসরি পানি পড়ছে না, জি জি বুঝতে পেরেছেন? তাই বোন বাধ্যকর নয় বললেই কিন্তু সে সম্পত্তির মালিক পাবে, মানে বাইপাস করে পাচ্ছে। যদি চাই যে 39 ধারায় মামলা করতে, তাও পারবে, বুঝতে পেরেছেন? 39 ধারায় যদি মামলা করে সাপ মেরে ফেলে, তাহলে সাপ তো আর মাথা চাড়া দিবে না, মানে দলিল বাতিল হয়ে গেলে তো একেবারেই সবকিছু সমাধান হয়ে গেল, তাই না? সাপ জি মেরে ফেলে দিলে সাপ আর মাথা উঁচু করে সবল দিতে আসবে না, দংশন করবে না। আপনার মক্কেলের প্রতিবেশী আপনার মক্কেলের বাড়ির পূর্ব পাশে রাজুকের নিয়ম মাফিক প্রয়োজনীয় জায়গা না ছেড়ে বাড়ি করেছে উঁচু করে, আপনার বাড়িতে আলো আসছে না, আপনি কি করবেন? 55 ধারায় বাধ্যতামূলক বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা আবেদন করবে। ম্যান্ডেটরি ইনজাংশনে মামলা করে ভাঙার ব্যবস্থা করব, তাই তো? জি অতিরিক্ত অংশটুকু। এখন এক ব্যক্তি আরেকজনের কাছে 12 মাস থিয়েটারে গান করবে বলে একটা কি করলো, চুক্তি করলো। চুক্তি করে কিছুদিন গান করার পরে বললো যে আমি আর গান গাইতে পারবো না, 12 মাসের মধ্যে 6 মাস গিয়েছে আর 6 মাস পারবে না, বা 9 মাস গিয়েছে আর 3 মাস পারবো না, বা 11 মাস গান গেয়েছে আর 1 মাস পারবো না। এখন যার থিয়েটারের মালিক সে কি করবে? সে বলবে ঠিক আছে, আমার কাছে গান গাইতে না পারেন, অন্য যেন আমার প্রতিবেশী থিয়েটার কাছে গান গাইতে না পারেন, আপনি বাসায় বসে থাকেন। তার মানে এটা 57 ধারা, তাই না? জি স্যার, নেতিবাচক চুক্তি নিষেধাজ্ঞা। 57 ধারা হচ্ছে নেতিবাচক চুক্তি পালন। আমার কাছে মানে তুমি আমার না হলে অন্য কারো যেন হতে না পারো, ব্যাপারটা এরকম, তাই না? সিনেমার জি ভিলেনরা এই ধরনের ডায়লগ দেয় নায়িকাদের, যে তুমি যদি আমার না হয় অন্য কারো হতে দেবো না, বলে না জি এটা? জি তো জি 57 ধারাটা হচ্ছে এই ভিলেনের একটা স্টাইল, যে এখন এখানে ক্ষতিপূরণ পাওয়া যাবে, যে থিয়েটারে আপনি 1 মাস গান গাননি সেটার জন্য ক্ষতিপূরণ দেন, আর অন্য জায়গায় গান গাইতে তাকে বিরত রাখা যাবে। আচ্ছা, এই যে 57 ধারায় আর কি কি ক্ষেত্রে প্রযোজ্য হবে? গান গাইতে চাইলো, সিনেমায় অভিনয় করতে চাইলো, সেবিকা হিসাবে সেবা দিতে চাইলো, আমার ক্লার্ক হিসাবে আমার সাথে চাকরি করতে চাইলো কন্ট্রাক্টে এতদিন, মানে একটা কন্ট্রাকচুয়াল থাকবে, একটা মেয়াদ থাকবে, এই মেয়াদে আমার সাথে কাজ করতে হবে। ওই কাজের সময় পার হওয়ার আগে যদি সে চলে যেতে চায় আমার কাছ থেকে, বা আমার কাজ মেয়াদের যতদিন করার কথা ছিল ততদিন না করে, তখন আমি তাকে করতে বাধ্য করতে পারবো না ঠিকই, কারণ মানুষ কাজ করতে না চাইলে আমি কি করে কাজ করাবো? আমি যদি কাজ তাকে দিই, হয়তো বা গান গাইতে আসে ঠিকভাবে গান গাইবে না, মনোযোগ দিয়ে গান গাইবে না, গান গাইতে গাইতে কাশি দিবে, তাহলে লাভ হবে আমার? না না স্যার, এটাই। মানে আমাকে ওই গান গাইয়ে লাভ হবে না, পারফেক্টলি মনের মধ্যে যদি তার ইচ্ছা না থাকে গান গাইতে, সে নানান বাহানা করতে পারে। তাই আমাকে একটু বিকল্প দিয়ে আপনি আমার কাছে গান না গান অন্য কোথাও যেন গান গাইতে না পারেন, তার মানে সোজা আঙ্গুলে ঘি উঠছে না, আঙ্গুল একটু বাঁকা করব। এক্ষেত্রেও কিন্তু লাভ আছে, যখন সে দেখছে যে অন্য জায়গায় যেহেতু আমি গান গাইতে পারছি না, বাধ্য হয়ে এখানে গান গাই, এটাই বেটার নাকি? হ্যাঁ, তখন আবার নায়িকা বলবে যে শয়তান তুই দেহ পেলি কিন্তু মন পেলি না, তোর কাছে গাই। তো এখন বাধ্য হয়ে কিন্তু সে ফেরত আসবে পুরাতন মালিকের কাছে কাজ করতে, কারণ সে বেকার জি বসে থাকবে না। আর যদি তার প্রকৃত আসলেই সমস্যা হয় যে সে গলা ভেঙে গেছে, বা তার শারীরিক অবস্থা এরকম যার গান গাইতে পারবে না বা অভিনয় করতে পারবে না, সেক্ষেত্রে সে কি করবে? ক্ষতিপূরণ দিবে, তার সাথে মিউচুয়াল করার চেষ্টা করবে, অথবা অন্য কোথাও 1 মাস গান গাইবে না। যেটাই হোক, বাদী 57 ধারায় রেমেডি পাবে, তাই না? এখানে একটা বিষয় আছে কি, স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগ, তার মানে সরকারের কোনো কর্তৃপক্ষ, একটা ডিপার্টমেন্ট রাস্তার পাশে কি ফুলের গাছ লাগায়। আমাদের রাজশাহীতে কিন্তু রাস্তার মাঝেও ফুলের গাছ আছে, দুই সাইডেও আছে, ঠিক আছে? রাস্তার মাঝের এটাকে আইবাদ বলা হয়। তো এই ফুলের গাছ যদি সরকার করতে চায়, তাহলে কোনো ব্যক্তি বাধা দিয়ে লাভ আছে? লাভ হবে না, কারণ সরকারের বিরুদ্ধে 9 ধারায় মামলা করা যায় না, আবার সরকারের বিরুদ্ধে ইনজাংশন চাইলেও দিবে না, ঠিক আছে? তাহলে জি 56 ঘতে যেটা বলা হয়েছে, সরকারি বা বিদেশি সরকারের কোনো সার্বভৌম কাজে হস্তক্ষেপের জন্য নিষেধাজ্ঞা প্রার্থনা করলে সেটা আদালত নামঞ্জুর করবে বা মঞ্জুর করবেন না, বা অগ্রাহ্য করবেন বা রিজেক্ট করবেন। তাই কে কিন্তু এই স্থানীয় সরকারের বিরুদ্ধে নিজে নিষেধাজ্ঞা পাবে না, তার মানে ওই কাজটা আটকাতে পারবে না, তাই না? জি 28 ধারায় কি বলা হচ্ছে? বাংলাদেশ বার কাউন্সিলের হল রুমে জয়নুল আবেদিনের চিত্র দেবে, তো জয়নুল আবেদিনের চিত্র দেওয়ার জন্য চুক্তি করেছে, দিতে বাধ্য করা যাবে।
তাই না? তার মানে 12 ঘতে খতে কি হবে, এটা বাধ্য করা যাবে, তাই না? মানদণ্ড না থাকলে মানদণ্ড না থাকলে চুক্তি বলবৎ করতে হবে। আর এর সাথে যদি আসবাবপত্র বা অন্য কিছু থাকে, সে আসবাবপত্র পরিবর্তে টাকা দেওয়া যাবে, কিন্তু চিত্রকর্ম ইউনিক, রেয়ার, তাই সেটা দিতেই জি। হবে। আর আসবাবপত্র হলে না দিলেও চলবে। আচ্ছা, 29 আর 28 এবং 29 প্রায় একই ধরনের, একটু দেখে নেবেন। আচ্ছা, 30 নম্বরে হচ্ছে 5 বছরের জন্য কেরানি হিসেবে কাজ করতে চেয়েছে, তাই না?